সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1569তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো চট্টগ্রামের ভাই কাতার প্রবাসী মোহাম্মদ মনির হোসেনের জীবনের এক অলৌকিক, ভয়ানক, প্রতারণামূলক, করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 6 বছর পর হঠাৎ মৃত স্ত্রীর সঙ্গে দেখা কক্সবাজার সাগর পাড়ে। একজন প্রবাসী ভাই স্ত্রী মৃত্যুর 6 বছর পর হঠাৎ তার সঙ্গে দেখা কক্সবাজার সমুদ্রের পাড়ে। তিনি আমাকে তার পুরোটা গল্প লিখে পাঠিয়েছেন। গল্প শেষে তিনি আমার কাছে পরামর্শ চেয়েছে যে আপন ভাই, আমি আমার ওই মৃত বউয়ের সাথে সংসার করতে পারি কি না। এটা শুধু একটা গল্পই নয়, অন্ধের চোখ খুলে দেওয়ার মতো এক বাস্তব ঘটনা। আপনার বিবেকের দরজায় আজ অন্যরকম করা নাড়বে এই চট্টগ্রামের ভাই প্রবাসী মনির হোসেনের গল্পটা। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরোটা গল্প আপনারা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই মনিরকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশা আসলে তেমন কিছুই করে না। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, উচ্চবিত্ত পরিবার হলো কি করে? মূলত আমার দাদার অনেক বেশি সয় সম্পত্তি ছিল, আর প্রায় সব সম্পত্তির মালিকে হলেন আমার বাবা। আমার বাবার রয়েছে আমাদের এলাকাতে অগাধ সয় সম্পত্তি, যার জন্য কোনো কিছু না করেও আমার বাবা দিব্যি তার জীবন কাটিয়ে যাচ্ছে। আমাদের পরিবারে একটা ছোট্ট ঘটনা আছে। আমি জন্ম হবার পর থেকেই অনেক মানুষ আমার বাবাকে পাগল বলেও ডাকতো। অনেকে বলতো আমার বাবার নাকি মাথা খারাপ। তার বড় সমস্যা হচ্ছে, লোকেরা বলা বলি করে আমার বাবার সঙ্গে নাকি একটা পরী রয়েছে এবং এই পরীটা আমার বাবাকে স্থির থাকতে দেয় না, আমার মায়ের সঙ্গে সংসার করতে দেয় না। এবং এটা আমরা নিজেরাও অনেকবার দেখেছি। অনেক সময় দেখা যায় আমার বাবা হঠাৎ করে মেয়েলি কণ্ঠে কথা বলতে শুরু করে, মানে হঠাৎ করে মেয়েদের মতো কথা বলতেছে, আবার হঠাৎ করে মেয়েদের মতো উঠানের মধ্যে নাচতে শুরু করে, আবার হঠাৎ করে গাছে উঠে যায়। আবার এরকম দৃশ্য দেখতে পাই যেটা একটা স্বাভাবিক মানুষের পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয়। এই জিনিসগুলো প্রায় প্রতিনিয়তই বাবার মাঝে দেখতে পাই। অনেকেই বাবাকে বলে পরীর জামাই, অনেকেই বলে পাগল, অনেকেই বলে মাথা খারাপ, কিন্তু বাবা কোনো কিছুই করতেন না। ছোটোবেলা থেকে আমি মোটামুটি প্রায় অনেকটাই মেধাবী ছিলাম, যার জন্য আমি খুব ছোট থেকে আমার বাবার পরিবারে কাজ করতে থাকি। আমার দাদা তখনও প্রায় অনেকটা শক্ত মানুষ। আমার দাদা আমার বাবাকে কোনো কিছু না বলে আমাকে বলতো। ছোটোবেলা থেকে আমি দাদার সঙ্গে মাঠে ঘাটে কাজ করতাম, এখানে সেখানে যাইতাম এবং এভাবে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। আমি পড়াশোনায় খুব বেশি একটা ভালো ছিলাম না এবং এক কথায় বলতে গেলে আমার ব্রেন বুদ্ধি খুবই কম ছিল। মানে এক কথায় বলতে গেলে আমি কিছুটা ব্রেন শর্ট মানুষ ছিলাম। কিন্তু আমার একটা ছোটো ভাই যে নাম হচ্ছে মাহির যথেষ্ট মেধাবী ছিল। আমাদের এলাকাতে মাহিরের মতো এত শিক্ষিত বা এত ভালো মেধার অন্য কোনো স্টুডেন্ট ছিল না। তো দাদার সঙ্গে মাঠে ঘাটে কাজ করতাম। আমি পড়াশোনা করেছিলাম, ক্লাস 5 পর্যন্ত পড়ছিলাম। ক্লাস 5-এর পরে আমি আর হাই স্কুলে ভর্তি হই নাই। জমি জমা দেখাশোনা করি, যেহেতু বাবা একরকম মাথা খারাপ মানুষ, তাই তো পরিবারের সব কিছু আমারই দেখা লাগতেছে। এই জন্য জমি জমা দেখাশোনা করি, মানে দাদার সঙ্গে থাকি। এইভাবে আস্তে আস্তে করে আমি পুরো একজন ভালো মানের কৃষক হয়ে যাই। এবং আমাদের মানে উপজেলায় যে কৃষি অফিসার আছে, উনি মাঝে মাঝে খবর নেওয়ার জন্য, মানে আমার জমির খোঁজ খবর নেওয়ার জন্য আমার এলাকাতে আসতো। আমি বিঘায় বিঘায় সম্পত্তি মানে আপনার চাষাবাদ করতাম। চাউল, তারপর আলু, গম, ভুট্টা থেকে শুরু করে অনেক ধরনের শাকসবজি আমি চাষ করতাম। এক কথায় বলতে গেলে গোটা এলাকাতে আমি একজন নামকরা কৃষকই হয়ে যাই। আবার আমার কিন্তু কৃষিকাজের উপরে ভালো অভিজ্ঞতা ছিল। আমি জমির দিকে তাকালেই ঠিক বলতে পারতাম যে এখানে কোন চাষ করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যাবে।
এই জন্য অনেকেই জমিতে ফসল লাগানোর আগে আমাকে খবর দিয়ে নিয়ে যাইতে বলতো যে মনির এখানে কি লাগালে ভালো হয়। এইভাবে গ্রামের মানুষের সঙ্গে কৃষিকাজ করা, উঠা বসা, বিভিন্ন ধরনের গ্রামীণ অনুষ্ঠানে যাওয়া, এমন করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার ছোটো ভাইটা তখন এসএসসি পরীক্ষা দেয় এবং এসএসসিতে ও অনেক ভালো রেজাল্ট করে। আমার এত ভালো লাগে যে আমার বাবা যদি সত্যি মাথা খারাপ না হয়ে ভালো মানুষ হতেন, তাহলে সন্তানের এই খুশির দিনে, সন্তানের এই অর্জনে আমার বাবা কতই না খুশি হতেন। কিন্তু আমার বাবা মাথা খারাপ, একেবারে যে মাথা খারাপ তা নয়। দিনের হয়তো 12 ঘন্টা 14 ঘন্টা ভালো থাকে, আর বাকি সময় ওই রাস্তায় ঘুরে। অনেক সময় রাতের বেলায় রাত দুপুরে ঘর থেকে বের হয়ে পুকুর পাড়ে, খালের পাড়ে, এখানে ওইখানে বসে থাকে একা একা। বুঝতে পারি আব্বার সঙ্গে কিছু একটা আছে, এবং এটার জন্য চিকিৎসা কিন্তু কম করা হয়নি। অনেক ডাক্তার, কবিরাজ অনেক দেখানো হয়েছে। এই 1 মাস 2 মাস ভালো থাকে, আবার যেই সে, কেউ বলে ব্রেনে সমস্যা। আচ্ছা যাই হোক, ভাই এসএসসি পরীক্ষা দিল। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি তখন মাহিরে জিজ্ঞেস করলাম যে তুই কী করবি, মানে কোথায় পড়াশোনা করলে তোর জন্য ভালো হয়। আমাদেরটা তো এটা একটা প্রত্যন্ত এলাকা, এবং এটা মোটামুটি বলতে গেলে দেখা যায় যে শহর থেকে বেশ দূরে। তখন তারে আমি বললাম যে তুই যেখানেই পড়তে চাস, কারণ আমাদের তো মানে এই এমনি অনেক জমি জমা আছে, তোর জন্য লাগলে আমি একটু জমি বিক্রি করব। কিন্তু আমি জমি বিক্রি না করেও ফসল করে যেই টাকা পাই, আমাদের সংসার দিব্যি ভালোই চলে। তখনও আমারে বললো যে ভাইয়া, ওই তখন আমাদের এলাকা থেকে অনেক দূরের একটা কলেজ আছে, বলো ওখানে ভর্তি হবে, কলেজটা অনেক ভালো। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যে ওই কলেজে আমি তোরে ভর্তি করাবো। পরে ওই কলেজে ওরে ভর্তি করাইলাম। তা আমাদের বাড়ি থেকে কলেজের যাতায়াতটা অনেক দূরে, এখান থেকে প্রতিদিন গিয়া ক্লাস করে আবার ফিরে আসা ওর জন্য অনেক দায় হয়ে যাচ্ছিল। তখন আমি ওরে বললাম যে তুই কী করবি, একটা কাজ কর, ওখানে যে হোস্টেল আছে ওই হোস্টেলে থেকে পড়াশোনা কর। ও বলতেছে ওই হোস্টেলগুলো ভালো না, কলেজের যে হোস্টেল আছে এটা ভালো না, ও ওই কলেজে পড়বেই না। 3 মাস পর্যন্ত পড়ছে, এবং 3 মাস পরে কলেজ পাল্টিয়ে ও আরও শহরের দিকে, মানে শহরের কাছাকাছি চলে যায়, মোটামুটি শহরের ভিতরেই বলতে পারেন, ওই দিকেও চলে যায়। তো ঠিক আছে ভাই থাক, ওর প্রতি মাসে অনেক টাকা খরচ। একটা ছাত্রের কিন্তু এত টাকা খরচ হয় না, পড়াশোনা করতে গেলে এত টাকা কিন্তু খরচ হওয়ার কথা না। কিন্তু রে ভাই ওর খরচ। ও কয়েকদিন পরে বাড়িতে আসবে, আইসা বলবে ভাই টাকা দেন, টাকা নিয়ে যায়, কী যে করে না করে আল্লাহই ভালো জানে। এইভাবে সময়গুলো কাটতে 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 একটা পর্যায়ে ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়। এদিকেও কিন্তু আমার মা, তারপরে গ্রামের যারা আছে সবাই আমারে বলতেছে বিয়ে শাদী করার জন্য, মেয়ে দেখার জন্য। তা আমি চিন্তা করছি আমি যদি বিয়ে করে ফেলি এই মুহূর্তে, তাহলে আমার পরিবারে একটা ফাটল দেখা দিবে, মানে একটা ফাটল ধরে যাবে। ছোটো ভাইটা এখনও পড়াশোনা করতেছে, অন্তত ও ইন্টারমিডিয়েটটা পাশ করুক। ইন্টারটা পাশ করলে আমি এরপরে বিয়ে করব। অন্তত ইন্টারটা আমি ওরা পাশ করাই দিই, এরপরে ইন্টার পাশ করে ফেললে অনার্সে ভর্তি হলে ও নিজেরটা নিজেই করতে পারবে। কারণ বুঝতেই পারেন, অন্যের একটা মেয়ে ঘরে আনলেই সে বিভিন্ন ধরনের ঝামেলা করতেই পারে, হয়তো আমি আমার ভাইকে আগের মতো দেখতে পারবো না। তা আমার কিন্তু বয়স হয়ে যাচ্ছে, বাট আমি তারপরেও বিয়ে করি নাই। বিয়ে না করার পরে ওই তখন করলো কি ভাই, ইন্টারমিডিয়েটটা ফেল করলো। ইন্টার পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে ফেল করছে। এখন ফেল করার পরে আমি খুব রাগারাগি করছি ওর সঙ্গে, যে তোরে আমি কিসের অভাব দিই, তুই যেই সময় যত টাকা বলিস আমি তোরা টাকা দিই, কোথায় তুই কেন ফেল করলি, কেন তুই ঠিকমতো পড়াশোনা করলি না, এই বকাঝকা করে। এরপরে মা তারপরেও বলে যে মনি তুই বিয়ে করে ফেল, তুই বিয়ে করে ফেল। আমি বলছি না রে মা, আমি বিয়ে করবো না, আমি এই মুহূর্তে বিয়ে করবো না, এবং তুমি আমাকে বিয়ে করার জন্য চাপ দিও না। তো বিয়ের সাথে আমি আর করলাম না। না করার পরেই এবার হলো কি, আমার ভাই আবারও পরীক্ষা দিছে, ইন্টার পরীক্ষা আবারও দিছে। এবার ইন্টার পরীক্ষা দিয়ে ওর রেজাল্ট এবার ভালো করছে, গতবারে ফেল করছে, এইবার ভালো করছে। অ্যান্ড পরীক্ষা দেওয়ার পরে ওই তখন করতেছি, বললো যে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ওই যে কলেজে পড়াশোনা করছে এখানে তো বিশ্ববিদ্যালয় নেই, ওকে চট্টগ্রাম শহরে চলে যেতে হবে। তখন আমি টাকা পয়সা সব কিছু দিয়ে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুই শহরের দিকে যা। এবার ওরা আমি চট্টগ্রাম শহরে পাঠাই দিলাম। মানে আমি সম্পূর্ণ আমার বাবার দায়িত্বটা পালন করতেছি, আমার বাবা তো থেকেও নাই, তো পুরো বাবার দায়িত্বটা আমি মাহিরের জন্য পালন করি। একটা পর্যায়ে ভাই ও তখন কলেজে চলে গেছে, মানে আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অনার্সে ভর্তি হয়েছে, চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রায় মাস দেড়েক পরে, 1 থেকে 1.5 মাস পরেই হঠাৎ করে এক মেয়ে আমাদের বাড়িতে হাজির। আমাদের বাড়িতে হাজির, আমি তখন মাঠে কাজ করতেছিলাম দুপুরবেলা, দুপুরের দিকে মাঠে কাজ করতেছি। এমন সময় আমাদের বাড়ির এক ছোট্ট বাচ্চা এসে আমার বলতেছে, মনির ভাই আপনাদের বাড়িতে এক মেয়ে আসছে। তাই আমি তখন তাড়াতাড়ি কাজ টাজ বন্ধ করি, কোন মেয়ে আসলো আমাদের বাড়িতে? আমার বোনকে তো বিয়ে দিয়ে দিছি অনেক দূরের একটা গ্রামে, আমার বোনও আমাদের বাড়িতে খুব বেশি একটা যাতায়াত করে না, আসে না, তাহলে হঠাৎ করে কোন মেয়ে আসলো? তাহলে আমি মাঠের কাজ টাজ বন্ধ করে আস্তে আস্তে বাড়ির দিকে আসতেছি। বাড়ির উঠানে এসে দেখলাম কি ভাই, আমাদের বাড়িতে প্রচুর মানুষ, মানে গ্রামের মানুষ তো, ধরেন কিছু একটা হইছে তো মানে বেশিরভাগ মানুষই তো বেকার, একেবারে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে এসে দাঁড়ায় গেছে। আমি আসছি,
আসার পরে দেখি যে মা গালাগালি করতেছে, আব্বা তো এই পাগলে, মা গালাগালি করতেছে। মারে ডাক দিলাম যে কী হয়েছে? মা আমারে নিয়ে রসাইঘরের দিকে নিয়ে বলতেছে সর্বনাশ হয়ে গেছে। আমি যে কী হয়েছে? মা বলে এমন এমন ঘটনা, তোর ভাই বলে ওই মেয়ের বিয়ে করছে, সরি তোর ভাইয়ের সাথে নাকি এই মেয়ের সম্পর্ক ছিল, এখন ওই মেয়ে নাকি পেটে সন্তান আছে, এ আইসে তোর ভাইয়েরে ধরার লাইগা, তোর ভাই নাকি তার সাথে অবৈধ সম্পর্ক করছে। আমি তখন মায়েরে বললাম যে তুমি বলো কি? মা বলে এই মেয়ে আইসা এটাই দাবি করতেছে তোর ভাইয়ের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, তার কাছে অনেক কথা রেকর্ড আছে, সে ফোনে রেকর্ড করে রেখেছে, এরকম অনেক রেকর্ডিং তার কাছে আছে, সেইগুলো আমাদেরকে শোনাইলে এতক্ষণ বাড়ির সবাইরই শোনাইছে। শোনানোর পরে আমি তখন উঠানে আসছি, এসে দেখতেছি যে সবাই দাঁড়ায় আছে সারিবদ্ধ। আমি বললাম যে ঘটনা কি? এখানে কি সার্কাস দেখানো হচ্ছে? আপনারা কেন সবাই মিলে গোল বেঁধে এখানে কেন দাঁড়িয়ে আছেন, কী দেখতেছেন? মেয়েটারে বললাম যে বোন তোমার নাম কি? বলে আমার নাম অরিন। আমি বললাম যে ঠিক আছে তুমি ভিতরে আসো। ঘরের ভিতরে নিয়ে ডাক দিলাম, ডাক দেওয়ার পর আমি বললাম যে তুমি বসো। দরজা জানালা লাগাই দিছে, যেহেতু আমাদের পারিবারিক ব্যাপার আমরাই সলভ করি, বাইরের মানুষকে না ডাকি, মানে বাইরের মানুষ তো মানে উপকারের থেকেও ক্ষতিটাই বেশি করে। তো দরজা জানালা লাগাই দিয়ে ওরে বললাম যে তুমি বলো তো কী হয়েছে? বলে আপনার ভাইয়া যখন কলেজে পড়তো তখন আমার সাথে প্রেম করছে, এবং আমার সাথে প্রেম কইরা ও আমার পেটে বাচ্চা দিয়ে দিছে। বাচ্চা হওয়ার পরে আমি যখন মানে পেটে যখন বাবু হয়েছে আমি বুঝতে পারি, আমি ওরে ফোন করি এবং ওরে বারবার বলে যে আমি তো কনসেপ্ট করছি, আমার তো বাচ্চা, তুমি আমার বিয়ে করো। একটা পর্যায়ে আপনার ভাইয়ার আমার কল রিসিভ করে না, আমার নাম্বার টাম্বার সব কিছু ব্লক করে দিছে, আমার সঙ্গে টোটালি কথা বলে না। তাই বললাম আরে ঘটনা কি? তো পরে মেয়ে রেকর্ডিং শোনাইলো, আমি দেখলাম ঠিকই আছে আমার ভাইয়ের সঙ্গে কথা, আমার ভাই ওরে বলতেছে যে আমার পেটে বাচ্চা আছে, তুমি কিছু একটা করো, এগুলা বলে। তো মেয়ে আমার যতটুকু শোনাইলো শুনলাম, শুই না আমি বললাম যে মোবাইলটা দাও। মাকে তুমি করে ফোন করছিলা? মা বলে না আমি ফোন করি নাই। তাই মেয়েরে বললাম তুমি যে আমাদের এখানে আসবা এটা করে বলছো? মেয়ে বলতেছে হ্যাঁ আমি গতকালকে রাতে বলছি যে তুমি যদি আমার সাথে দেখা না করো, আমার বিয়ে না করো, আমি কিন্তু তোমাদের বাড়ি গিয়ে উঠবো। আমি যে ঠিক আছে সমস্যা নেই। তা মায়ের কাছ থেকে মোবাইলটা নিলাম, প্রথমে একটা কল দিলাম, ও ধরলো না, আরেকটা কল দিলাম, ধরলো না, এবং না ধরার পরে আমি বসে আছি। এর কিছুক্ষণ পরে ও কল ব্যাক করছে। অ্যান্ড কল ব্যাক করার পরে আমি কলটা ধরছি, ধরার পরে বলতেছে যে আমারে বলে ভাইয়া ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি, তুই কই রে মাহির? বলে ভাই আমি তো বাসায়, মানে মেসে। আমি বললাম ও আচ্ছা মেসে, তো তুই কি আমাদের বাড়িতে আজকে কাউরে পাঠাইছিলি? তারপরে বলে ও একটু আমতো আমতো করতেছে, তখন মানে আমতো আমতো করতেছে। আমি বললাম তুই বল না আজকে কি বাড়িতে কাউরে পাঠাইছিলি তুই? ও চুপ হয়ে রয়েছে। পরে আমি বললাম যে মাহির তুই কি বাড়িতে কাউরে পাঠাইছিলি? ও বলে কে আসছে ভাইয়া? আমি বললাম অরিনকে। অরিন কথাটা বলার সঙ্গে সঙ্গে ও তখন লাইনটা কেটে দিচ্ছে। লাইনটা কেটে দেওয়ার পরেই আমি তখন কলটা আবার ব্যাক করলাম, কলটা ব্যাক করে দিয়েছি, মোবাইলটা বন্ধ। কিরে মোবাইল বন্ধ? ট্রাই করতেছি মোবাইল বন্ধ। মেয়ে বলতেছে দেখছেন ওই আমার সঙ্গে এগুলো করছে, এটা সেটা। তো ঘরের মধ্যে আমার পাশের ঘরের আরও দুই একটা দাদি ছিল, মুরব্বী দু একজন ছিল, ইনারা বলতেছে যদি মেয়ের কথা মিথ্যা হবে তাহলে অরিন এই কি বলে মাহির মোবাইল বন্ধ করলো কেন? মাহির মোবাইল কেন বন্ধ করলো? অবশ্যই মেয়ের কথা সত্য। আরেকজনে বলতেছে সত্য না হয়ে কি উপায় আছে? মেয়ের কাছে তো রেকর্ডিংয়ে আছে, মেয়ে তো রেকর্ডিং আমাদেরকে শোনাইলো। আমি তখন ভাই পড়ে গেলাম বিপাকে, কি করি? এবং গ্রামের মানুষ তো বুঝতেই পারেন, এখন এই মেয়ের যদি ঘর থেকে বের করি, তাই মেয়ে চেয়ারম্যান মেম্বার সব একসাথ করে ফেলবে, আর মেয়ের পেটে যেহেতু বাচ্চা আছে তাহলে তো কিছু করার নাই। আমি তখন বললাম বোন তুমি বসো, আমি দেখে যাক কী করা যায়, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি বাড়ির বাইরে কারোর সঙ্গে কথা বললো না, বাড়ির বাইরে বেশি একটা যাইও না, ঘরের মধ্যেই থাকো। আমি তোমার সুষ্ঠু বিচারে করব এবং তুমি আমার বিচারে সন্তুষ্ট হবা বোন, তুমি কিন্তু বাড়ির বাইরে যাও না। এবং মেয়েটাও বেশ ভালো ছিল, যেমনি বুঝেছে এমনি বুঝছে যে আচ্ছা ঠিক আছে ভাই আমি যাব না। তারপরে আমি আস্তে আস্তে করে ময়মুরব্বী যারা আছে আমাদের বাড়ির মধ্যে, দরবারি কারবারি মেলে বা সর্দার, ওনাদের কাছে গেলাম। সবাই একই কথা বলতেছে তোর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন, যে মোবাইল তো বন্ধ। বলে যদি মোবাইল বন্ধ থাকে ও কোন হোস্টেলে থাকে? যে ভাই কোন হোস্টেলে থাকে এটা তো আমি বলতে পারি না, তবে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এটা জানি। বলে তুই আগে ওই বিশ্ববিদ্যালয়ে যা, দেখ ওরা খুঁজে পাস কিনা। তারপরে আমি বিশ্ববিদ্যালয়ে রওনা দিলাম, মানে ওই দিনে যেদিন মেয়েটা আসছে ওই দিন বিকালবেলায় সবার সঙ্গে কথাবার্তা বলে সন্ধ্যার দিকে রওনা দিলাম। আমি আমার মায়েরে বলছি যে খবরদার, আবার আমার বোনেরও আমি ফোন দিয়ে আনাইছি তাড়াতাড়ি, আমার বোন যেহেতু বাড়িতে নাই, আমার বোনের আনছি, আইনা বলতেছি যে মেয়েটার সঙ্গে তোরা কাউরে কথা বলতে দিবি না। আমাদের বাড়ির আমাদের গ্রামের মানুষ তো খারাপ, তারা তো কোনো একটা জিনিস পাইলে এটারে মাথায় নিয়ে নাসে, তা খেয়াল রাখবি যাতে কেউ তার সঙ্গে কথা বলতে না পারে, তোরাই কথা বলবি আর বাইরের মানুষের সঙ্গে কথা বলাবি না।
মাগরিবের নামাজটা কোনোরকম পড়ছি ভাই, পইরা কান্না করতেছিলাম, চোখে পানি চলে আসছে যে আসলে ছোটো ভাইটার জন্য কী না করছে, নিজের শাক আহ্লাদ, আমি বুড়ো হয়ে গেছি প্রায়, তাও বিয়ে করলাম না শুধু ওর জন্য। ও অন্তত ভালো একটা রেজাল্ট করবে, ভালো একটা অবস্থানে যাবে, আমার বাবা তো পাগল, তাই আমি ওরে যদি মানুষ করতে পারি, বাবার দায়িত্বটা পালন করি বড় ভাই হিসাবে, আমি কিন্তু কী করলাম না আমি ওর জন্য বলেন। দিন শেষে ও এমন একটা অঘটন ঘটাই দিল। পরে কান্নাকাটি মাটি কইরা আস্তে আস্তে চট্টগ্রামের দিকে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে চট্টগ্রামে ও যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাতে বেলা তো আর সম্ভব না, আমি রাতে আমাদের এক আত্মীয় আছে চট্টগ্রাম, ওনাদের বাসায় ছিলাম। ওনাদের সঙ্গে তখন বিষয়টা আলোচনা করলাম। তারাও বলে মাহির ছেলে হিসাবে ভালো না, অনেক মেয়ের সঙ্গে এইসব সেসব করে বেড়াইছে, তাদের কাছে অনেক রিপোর্ট আছে, তাদের ঘরে এক ছেলে আছে মাহিরের সঙ্গে কথাবার্তা বলতো মাঝে মাঝে, ওই নাম হচ্ছে হাবিব, ওই বলতেছে যে ভাইয়া আসলে মাহির ভাইয়া এরকম এরকম, মাহির ভাইয়া কিন্তু চরিত্র ভালো না, বিভিন্ন মেয়েদের সঙ্গে অনেক খারাপ কাজ করছে। রাতে ঘুমাইতে পারি না, ওনাদের ঘরে চটপট করছে। সকালবেলা ভোরে উঠে আমি ওর বিশ্ববিদ্যালয়ে গেলাম। যাওয়ার পরে বিভিন্ন ছেলেদেরকে দেখাইতেছে, এর মাঝে কিছু ছেলে ওর ছবি দেখে চিনতে পারছে এবং বলে ভাইয়া ও তো কয়েকদিন ধরে মানে বিশ্ববিদ্যালয় আসে না, ওই 15 দিন 20 দিনের মতো বিশ্ববিদ্যালয় আসেই না। তাই আমি বললাম ওই আসে না, বলে না, বিশ্ববিদ্যালয় ভাই আসে না। আমি যে হোক থাকে কোথায়, বলো ভাই সেটা বলতে পারি না। আগে হচ্ছে কিন্তু জহুরুদ্দিন আপনার একটা হল আছে ওইখানে থাকতো, এখন ভাইয়া কই থাকে তা জানি না। নাম্বারে ট্রাই করি না, ওর নাম্বারে কোনো লাইনই পাই না। আর এদিক দিয়ে মা বাড়ি থেকে ফোন দিয়ে বারবার বলতেছে তুই তাড়াতাড়ি কিছু একটা কর, এই মেয়ে নেলি পুলিশের কাছে যাবে, এই মেয়ে আইনের কাছে যাবে, আমাদের জেল খাটাবে, আমাদের সারা জীবন জেল খাটা লাগবে, এই মেয়ে পুলিশের কাছে যাবে। এবং গ্রামের মানুষও আস্তে আস্তে মেয়ের পক্ষ নিতেছে। এই কথা বলার পরে আমি তখন কি করলাম ভাই, সারাটা দিন ঘুরলাম, আসরের আগ পর্যন্ত পাই নাই। না পাইয়া পরে আর আমার যে আত্মীয়র বাড়ি আছে, আত্মীয়র বাড়িতে যাইনি, বাসায় যাইনি, আমি ওইখান থেকে বাড়িতে রওনা দিছি। মাগরিবের অনেকটা পরে বাড়িতে আসছি, মাগরিব বলতে প্রায় এসার পরে। তো রিক্সা নিয়ে স্টেশন থেকে আসতেছি, তো আমাদের বাড়ির সামনে কিছু দোকানপাট আছে, চৌমুনি আর কি, এই চৌমুনিতে আইসা তখন নামছি। নামার পরে আমাদের এলাকার মেম্বার সাহেব আমার ডাক দিছে। আমি চাচ্ছিলাম যে ওনাদের সঙ্গে আমার এই টাইমটাতে দেখা হোক, আমি এটা চাচ্ছিলাম না, কিন্তু দেখা হয়ে গেল। যাই হোক, ডাক দিছে, পরে আমি আসছি। আমারে বলতেছে যে কেমন আছিস রে বেটা? আমি বললাম জি ভালো আছি। পরে চায় দোকানের ভিতরে উনি কথাটা উঠিয়ে দেওয়ার পরে আমি বললাম যে কাকা একটা কাজ করেন, তো দোকান, আপনি একটু উঠে আসেন, আপনার সঙ্গে আমি একটু আলাদা কথা বলি। তা আমি ওনারা ডাক দিয়েছি উঠে আনার জন্য। পিছন থেকে চায়ের দোকানের অন্য মানুষগুলো বলতেছে দুই ভাইয়েরে জুতার মালা পরায় গ্রাম থেকে বের কর। আমি শুনতেছি, তারপর আমি কিছু বলি নাই। আমি ওনার সাইডে ডাক দিয়ে বললাম যে কাকা চায়ের দোকানে না বইলা আপনি এখানে তো বলতে। উনি বলে চায়ের দোকান তো একটা সামান্য বিষয়, তোদের এই খবর তো সংসদে চলে গেছে, এটা সংসদীয় স্পিকারে কানে চলে গেছে, কি শুরু করছে সেগুলো? তোরা দুই ভাই মিলে গ্রামে তো আমরা বসবাস করি, ছেলে মেয়ে নিয়া, আমাদের তো একটা সমাজ আছে। তোর বাপে কোন পুরীর পিছনে পাগল হইয়া ল্যাংটা হইয়া রাস্তায় হাঁটে, এ না হয় মেনে নিলাম, মাথা খারাপ মানুষ, কিন্তু তোর ভাই তুই কি শুরু করছিস? মেয়ের পেটে বাচ্চা নিয়ে মেয়ে বাড়িতে আসছে, আজকে রাতের ভিতরে এটা সমাধা করবি। যদি রাতের মধ্যে সমাধা না করিস তাহলে সকালবেলা তোদের বাড়িতে পুলিশ আসবে, এরপরে আমার আর কোনো কিছু বলতে পারবি না বাবা। আমি বলে দিছি যা তাই। আমি যে ঠিক আছে কাকা, আমি দেখতেছি। বাড়িতে আসছে, আসার পরে কেউ ঘুমাইতেছে না, সবাই বসে আছে, মা বোন সবাই। মারা ডাক দিলাম, মা ঘটনা কি করা যায়? মা বলে বাবারে ঘটনা মটনা আমি কিছু বুঝি না রে বাবা, আমি জানি না কি হবে না হবে। তবে আমাদের বাড়িতে একবার চেয়ারম্যান আসছে, একবার মেম্বার আসছে, সবাই এই সাউন্ড ধমকাধমকি করে গেছে, কালকে সকালে নাকি পুলিশ আসবে। তাহলে আমি কী করবো বুঝতেছি না। মেয়েটারে ডাক দিলাম, মানে ওরিনটা ডাক দিয়া বললাম যে তুমি আমার কাছে সত্যি করে বলো তো আমরা এখন কী করতে পারি? তুমি তো জানো যে মাহিরের কোনো খোঁজ খবর পাইতেছি না, মাহিরকে পাইতেছি না, এবং মাহিরকে পাওয়াও যায় না। অনেক খোঁজাখুঁজি করলাম, আমি চিটংয়ে পর্যন্ত গিয়ে খুঁজে আসলাম। মেয়ে বলতেছে ভাইয়া পাবেন না তো এখন তো আর ওরে পাবেন না, কারণ আমার পেটে বাচ্চা দিয়ে দিচ্ছে, এখন আর আমার ওর কী দরকার, এখন তো আপনারা ওরে পাবেন না। তো ঠিক আছে, যদি আপনারা রাতের মধ্যে একটা ব্যবস্থা না করেন, আমি সকালে আপনাদের ঘরের সামনে আমি বিষ খেয়ে মরবো, আমি ফাঁসি দিয়ে মরবো। পড়ে গেলাম আরও মহাসংকটে, হায় কী করব। এবার মায়ের আর বোনের নিয়ে বসলাম, কিরে তোরা কি বলিস? এর ভিতরে ফট করে আমার মা একটা কথা বলে বসছে, বলতেছে একটা কাজ কর, মেয়েটা যেহেতু চলে আসছে আর এটা তো অবৈধ সন্তান, আর তোর বাইরের সন্তান, তুই মেয়েটারে বিয়ে কর। একথা বলে মা আমার হাত ধরে হাওয়া করে কান্নাকাটি করতে শুরু করছে, মানে একেবারে ছোটো বাচ্চাদের মতো কান্না করতে শুরু করছে। আমি মায়ের বলতেছি তুমি কান্না করো না, কান্না করে কী হবে বলো? তুমি আমাদেরকে ছোটোবেলা থেকে, বাবা তো পাগলই ছিল, মাথা খারাপই ছিল, ধৈরা বাইদা তারে আনতা, এরপরে আমাদেরকে তুমি ছোটোবেলা থেকে এভাবে মানুষ করছো,
আমিও বড় হবার পর থেকে নিজের শখ আহ্লাদ যা আছে সব কিছু ধূলিসাৎ করছি শুধু মাহিরের জন্য। ও একদিন ভালো অফিসার হবে, সরকারি গাড়িতে বাড়িতে আসবে, গ্রামের সবাই বলবে, আমার বাবার নাম ধরে বলবে, মৈতন পাগলার ছেলে আজকে অনেক বড় অফিসার হয়েছে। আমি তো এটাই চাচ্ছিলাম গো মা, এজন্যই তো নিজের সমস্ত কিছু ধূলিসাৎ করে বিসর্জন দিয়েছে। কিন্তু দিন শেষে তোমার ছেলে আমার সঙ্গে এটা কী করলো মা? আমার বড় বোন তখন আমার ধরে বলতেছে, কথা বলিস না রে মনির, মা যেটা কয় এটা মান। আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নাই। আমরা যদি আজকে রাতের মধ্যে এটার একটা বিধি ব্যবস্থা করতে না পারি, সকালবেলা দেখা যায় পাড়ার মানুষ আমাদের বাড়িতেই ছুটবে। এরপরে কি করব না করব তার কোনো ঠিক নাই। বাজান রে, আমার মা বলতেছে, বাজান রে তুই রাজি হয়ে যা। মা আর বোনের মুখের দিকে তাকায়া আমি বললাম, আমি না হয় রাজি হইলাম, তোমাদের কথা মানলাম, তোমাদের কথা শুনলাম, কিন্তু যেই মেয়ে পেটে বাচ্চা নিয়ে, আমার ভাইয়ের পেটে বাচ্চা নিয়ে আমার বাড়িতে আসছে, ওই মেয়ে কি আমার বিয়ে করতে রাজি হবে? আমার মা আর আমার বোন বলতেছে, তুই যদি রাজি থাকস আমরা মেয়ের সঙ্গে কথা বলবো। আমি বললাম, মা আমি রাজি, কিন্তু আমার মনে হয় না মেয়ে রাজি হবে। কারণ মেয়ে যদি রাজি হইতো, মেয়ের চেহারাটি আর তো খারাপ না, সুন্দরী আছে, মেয়ের তো অন্যত্রে বিয়ে দিতে পারতো। মেয়ে তো আর পেটে বাচ্চা নিয়ে আমার বাড়িতে আসতো না। যদি আমার ভাইয়ের প্রতি তার টানই না থাকতো, তো আমার ভাই ছাড়া আমার বিয়ে করবে না। আমার মা বলে, আমি মেয়েটারে বুঝিয়ে শোনায় কথা বলে দেখি কি বলে। আমার আম্মা আর বোন গেছে যায় অনেকক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে বসেছিল, এবং অনেকক্ষণ পর্যন্ত বসে থেকে আমার মা এসে বলতেছে, বাজান রে, বহু কষ্টের পরে মেয়েরে রাজি করাইছি, এখন মেয়ে রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ, এবার আমরা বিয়ের কথা বলতে পারি। তা আমি তখন বললাম যে বিয়ের কথা যে বলবা, এখন এই মেয়ের ঠিকানা তো লাগবে, ঠিকানা ছাড়া তো আর বিয়ে হবে না। আমার আম্মা বলে, আগে হুজুর ডাইকা কলমা পড়াই দিই, বিয়া পরে। এখন যেহেতু মেয়ের কাছে কোনো ডকুমেন্ট মেয়ে সাথে করে আনে নাই, আমরা হুজুর ডাইকা আগে সকালবেলা ফজরের পরে তোদের কলমাটা পড়াই দিই, আগে বিয়েটা হয়ে যাক, এরপরে গ্রামের লোকজন আসলে মেয়ে বলবে মেয়ের বিয়ে হয়ে গেছে, এরপরে মেয়ের ডকুমেন্ট কাগজপত্র সব কিছু আনা যাবে। আমার বোনে ফাট করে বলতেছে, মা সকালের জন্য অপেক্ষা করতেছেন কেন? হুজুরে ডাক দিলে তো হুজুর এখনই আসবে, এখনই হুজুরে ডাক দিয়ে বিয়েটা করাই দেন, সকাল পর্যন্ত ঝামেলাটা রাখেন না, রাতের মধ্যে মেয়ে আবার কি করে না করে, কি করে বসে তার তো কোনো ঠিক নেই, বিয়েটা এখনই পড়াই দেন। আমার মা তখন আমার বলে, মনির তুই কী বলিস? আমি বললাম, তো আমার বোন তো খারাপ বলে নাই, বিয়ে যদি করাই দিবা তা সকাল পর্যন্ত অপেক্ষা করি, আল্লাহ আপকি, তোমরা বললে আমি হুজুর ডাইকে আনবো। মা বলে, তাই ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই যাইস না, আমি অন্য কাউরে পাঠাইয়া মসজিদের হুজুরে আনতেছি, তুই পায়জামা পাঞ্জাবি পর। আল্লাহ রে, কি বলবো ভাই, এই রাতের মধ্যরাতে তখন পায়জামা পাঞ্জাবি পরছি, আমার মা একজনে পাঠাইয়া হুজুর নিয়ে আসছে, হুজুরে আইসা পরে এবার কলমা পড়াইলো। মেয়ে কেমনে রাজি হয়েছে তা আল্লাহই ভালো জানে, আমি জানি না। কলমা পড়াই দিছে, তখন প্রায় রাত্র 1টার মতো বেজে গেছে। বিয়ে শাদির পরে এই মেয়েরে আর আমারে আমার মা এক ঘরে দিছে, কোনো বাসর কন্যা, কোনো ফুল নাই, কোনো কিছু নাই, মানে প্রথম আমাদের রাত কাটলো এই ঘরে। তার সঙ্গে পুরোটা রাত কাটাইলাম, গল্পগুজব করলাম, কথাবার্তা বললাম, কি আর করা। সকালবেলা আস্তে আস্তে করে মানুষজন আসতে শুরু হলো আমাদের ঘরে। আমার আম্মা আবার সকালে ভোরেই করছে কি, গণেশদার দোকান থেকে মিষ্টি নিয়ে আসছে। দাদা সকালবেলা ভোরেই গিয়ে ওইখান থেকে মিষ্টি মানিয়ে আসছে আইনা। এবার মা যেই আসতেছে মিষ্টি নেন, মানে সবার হাতে হাতে আমার মিষ্টি ধরাই দিতেছে। সবাই বলতেছে যে ঘটনা কি, মিষ্টি কি? বলে, আমার ছেলের সঙ্গে এই মনিরের সঙ্গে বিয়ে দিয়ে দিছে ওইটারে। তো সবাই বলে, আল্লাহ তুমি এটা কী করলা? ছোটো ভাইয়ের বাচ্চা তার মহিলার মেয়েটার পেটে, তা বড় ভাইরে কেমনি বিয়ে করাইলা? মা বললে, তা কি বিয়ে না করাই কি মেয়েটা এখানে মারা যাবে, এরপর আমরা জেল খাটবো? তো গ্রামের অনেকেই অনেক ছোটোখাটো অনেক কথাই বলছে। আমার আম্মা ওই কথার কোনো গুরুত্ব দেয় নাই। আমার আম্মা বলে, মাহির আর হচ্ছে মনির একই বয়সী, ওদের বয়সের মধ্যে অতটা কোনো মানে ফেরাক নাই, ওরা একই বয়সী। তারপরও সবাই বলা বলি করতেছে যে না, কাজটা ভালো হয় নাই। তো লোকের কথায় কি আর আসা যায়, আমরা মানুষের কথা চিন্তা করে তো লাভ নেই, আমাদের তো জেলেই খাটা লাগতো। তো যেহেতু আমি এটা করেই ফেলছি, তা আমি আমার মতো করে চলতেছি। এরপর কিন্তু আর মাহিরের কোনো খবর নিতেছি না, মাহিরের কোনো খোঁজ খবর নাই, ওর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতেছি না। তো মেয়ে যেহেতু আমার সংসার করতেছে, প্রায় 2 থেকে 3 দিনের মতো কেটে গেছে। 2-3 দিন পরে তখন আমার আম্মা বলতেছে যে তোমার তো 2-3 দিন এখানে কেটে গেল, আমাদের সঙ্গে সংসারাদিও করতেছো, আমার ছেলের সংসার করতেছো, এই পর্যন্ত তোমার বাপ মা তোমার কোনো খোঁজ খবর নেয় নাই, বা তুমিও আমাদেরকে তোমার বাপ মার সঙ্গে কথা বলাই দাও নাই। মূলত কে তোমার বাবা, কে তোমার মা, এটা তো আর আমরা জানি না, আমাদের সঙ্গে কি একটু কথা বলাই দিলে ভালো হতো না? মেয়ে বলতেছে, আমি বাড়ি থেকে পালাই আসছি, আমি পালাইয়া চলে আসছি, আমার বাপ মা অনেক সম্ভ্রান্ত পরিবারের আমি যেহেতু চলে আসছি পালাইয়া, এখন আমার বাপ মা তো আমার আর মেনেও নিবে না, আর আমি আমার বাপ মায়ের সঙ্গে কোন মুখে কথা বলবো, আমি তাদের সঙ্গে কথা বলতে পারবো না।
এইভাবে প্রায় দিন রাতগুলো কাটতে প্রায় অনেকগুলো দিন কেটে গেছে। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে তো যেহেতু মেয়ে আর তার বাপ মায়ের ঠিকানা দেয় না, কোনো খোঁজ খবর তাদের আনে না, সে যদি নিজেই বলতেছে তারা মানবে না, তা আমরাও আর বিষয়টা নিয়ে কথাবার্তা বলেন। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পরে একদিন হইলো কি, আমি মাঠে কাজ করতেছিলাম, এই জন্য সকাল 10টার মতো বাজে। তো কাজ করতেছি তো ওই সময় হলো কি, সকাল 10টার দিকে আমার ভাই মাহিরের সঙ্গে আমাদের গ্রামে চলাফেরা করতো আপনার একটা ছেলে, নাম হচ্ছে রোকন। তো খোকন। তাই খোকন করলো কি, এই সকালে যখন আমি কাজ করতেছি, সকালে খোকনে আমার কাছে আসছে। আমার ভাইয়ের সঙ্গে পড়াশোনা করতো বা আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ ছিল। ওরও জিজ্ঞেস করছে, ও বলতেছে যে না, ইদানিং তার সঙ্গে যোগাযোগ নাই, কিছুদিন আগেও জিজ্ঞেস করছে। পরে আমার বলতেছে যে ভাই কী করেন? আমি যে মাঠে কাজ করতেছি। কেন, কিছু বলবি? আমাদের মাহিরের কোনো খোঁজ খবর আছে? পরে বলতেছে না ভাই, মাহিরের তো কোনো খোঁজ খবর নাই। আপনি নতুন বিয়ে শাদী করলেন, আমাদেরকে জানাইলেন না, একটা দাওয়াত দিলেন না। আমি বললাম, তোর বন্ধু কি দাওয়াত দেওয়ার কোনো রাস্তা রাখছে? তোর বন্ধুর পাপ আমি কাঁধে নিলাম, আমি কি করব বল? ওই তখন বলে, ভাই আপনি কি কাজটা ভালো করছেন? আমি বললাম কোনটা? বলে চিনা নাই জানা নাই একটা মেয়ে আইসা হঠাৎ করে বলতেছে যে তার পেটে মাহিরের বাচ্চা, এবং আপনারা এটা নিয়ে একদম উঠে পড়ে লাগছেন, লাগে মেয়েটারে বিয়ে করে ফেললেন, এটা কি কাজটা ভালো হইল? আমি তখন বললাম, আরে তুই তো উল্টো কথা বলতেছিস কেন? মেয়ে বলতেছে মেয়ের পেটে বাচ্চা, মেয়ের কাছে রেকর্ডিং আছে, এবং আমরা মাহিরের ফোন দিলাম সত্যতা যাচাইয়ের জন্য, ও মোবাইল বন্ধ করে দিছে। আমি চিটং পর্যন্ত গিয়ে ওরা তন্ন করে খুঁজলাম, কোথাও পাইলাম না। এখন তুই যে উল্টা কথা বলতেছিস, এগুলো কি বলতেছিস? আমারও বলে, ভাই আপনি রাগ করেন না, আমি আপনাকে আসলে রাগ করার জন্য বলি নাই। আমার কাছে মনে হয় যে চিনা নেই জানা নাই এরকম একটা মেয়ের হঠাৎ করে বিয়ে করে ফেলাটা আপনার উচিত হয় নাই। আমি বললাম, দেখ উল্টাপাল্টা কথা বলিস না, এখান থেকে যা, রাগ উড়াইস না। অনেক রেগে গেছিলাম। পরে ও খোকন আমার কাছ থেকে চলে গেছে। তারপরে আমি কি করলাম, বাড়িতে আসছি, বাড়িতে আইসা আপনার দুপুরে খাওয়া দাওয়া করলাম এবং এই অরিনের সঙ্গে কথাবার্তা বললাম। যাই হোক, ওই দিনটা কেটে গেছে। সন্ধ্যার পরে আমি তখন চা খাওয়ার জন্য একটু দোকানে যাই। মাঝে মাঝে মাগরিবের পরে একটা অভ্যাস হয়ে গেছে আর কি, যেহেতু গ্রামের ছেলে, মাগরিবের পরে দোকানে গেলাম, চাটা খাইতেছি। আবার আমারই কিন্তু গ্রামের সবাই ভয় পায় মোটামুটি। ওই সময় কিন্তু কেউ কিছু বলতেছে না, মানে কয়েকজন ছাড়া মোটামুটি সবাই ভয় পায়। তো চা পানি খাই আমি আসতেছি, তখন এশার আজান দিছে, নামাজটা পড়ছি মসজিদে। এশার আজানটা দিছে, নামাজটা পড়ে আস্তে আস্তে বাড়ির দিকে আসতেছি। বাড়ির দিকে আস্তে আস্তে এখানে একটা মুইনতাপাড়া বলে একটা জায়গা আছে। এখানে কিছু হিন্দু বাড়ি আছে, বাড়ির সামনে একটা মাঠের মতো আছে, মাঠের সামনে একটা বাচাই করা আছে। বাচাইয়ের মধ্যে দেখি কি, আমার বন্ধু, আমার ছোট ভাইয়ের বন্ধু ওই খোকন ওখানে বসে আছে। বসে থাকা অবস্থায় বলতেছে যে মনির ভাই আপনার জন্যই বসে আছে, একটু এদিকে আসেন। কিরে কী ব্যাপার? আমি তখন আস্তে আস্তে আসছি ওর দিকে। আইসে বললাম, কিরে কী হয়েছে বল? পরে বলতেছে, ভাই আপনার সঙ্গে আমার একটু কথা আছে। তাই কি কথা, কী হয়েছে? তা বলতেছে, ভাই আপনি যদি রাগ না করেন একটু মাঠের দিকে আসেন। ওর মানে কথাবার্তার ধাঁচ কিন্তু খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না। আসলে কেন ডাকতেছে, তার টার্গেট কি, তা তো আমি বুঝি না। মাঠের কোণার মধ্যে নিয়ে আমার হাত ধরে বলতেছে, ভাই আমি আপনাকে কিছু কথা বলতে চাই। কথাগুলো আসলে বলার জন্যই সকালে গেছিলাম, কিন্তু আপনি তো সকালে আমার সাথে রাগটা করে গেছেন, এই জন্য আর বলতে পারি নাই। আমি এখন আপনাকে বিষয়টা জানাতে চাই। তাই আমি বললাম যে ঠিক আছে বল, আমার উপর রাগ করিস না রে ভাই, মাথা টাথা ঠিক নাই। তুই তো জানিস যেই ঘটনা মাহির ঘটাই দিছে, মাথা ঠিক থাকে কেমনে? বল ভাই কী হয়েছে? আমার হলে ভাই, আমার আসলে মাহির গতকালকে রাতে ফোন দিছিল। আমি বললাম যে গতকালকে রাতে মাহির তোরে ফোন দিছিল কেন? বলতেছে, ভাই কল দিছিল এটা বলার জন্য যে আসলে কীভাবে বলবো আপনারা। আমি বললাম তুই বলো না, সমস্যা নাই, বলো কী হয়েছে বলো। পরে আমারে বলতেছে, ভাই আপনি মহিলাটারে বিয়ে করে মোটেও ভালো করেন নাই। আমি বললাম, এটা তো তুমি সকালেও একবার বলছো। বলে, আবারও বললাম এই কারণে, মহিলার পেটের যে বাচ্চাটা আছে, যে বাচ্চাটা এখন মোটামুটি বড় হয়ে গেছে পেটে, ওই বাচ্চাটা মাহিরের বাচ্চা না। আমি বললাম, মানি মাহিরের বাচ্চা না? মানি? বলে, মহিলার পেটের বাচ্চাটা মাহিরের বাচ্চা না, আর মাহিরের সাথে ওই মহিলার কোনোদিনও অবৈধ কোনো সম্পর্ক হয় নাই। আমি বললাম, তাইলে কী হয়েছে? বলে, মূলত মাহিরে মহিলার সঙ্গে একবার না দুইবার দেখা করছে, কিন্তু তাদের মাঝে কোনো খারাপ সম্পর্ক হয় নাই। মহিলা মূলত মাহিরের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। মহিলার জামাই মূলত টিভি ঠিক করে, এরপরে ফ্যান ঠিক করে, ওইগুলোর দোকান আছে, এবং ওইখানে মহিলার মানে দোকান আছে মহিলার জামাইয়ের। তো মাহিরের সঙ্গে রং নাম্বারে পরিচয়, পরে মাহির মহিলার সঙ্গে দেখা টাকা করছে। এদিকে মাহিরের জন্য মহিলা পাগল হয়ে গেছে। তো মহিলারও তার ওই যে মেকানিক হাজব্যান্ডের মাধ্যমে তার পেটের সন্তান আসছে। এখন মহিলা মাহিরকে বলতেছে যে তুমি আমাকে বিয়ে করে ফেলো, আমি বাচ্চা নষ্ট করে ফেলবো, যেহেতু আমার হাজব্যান্ডের বাচ্চা আমি নষ্ট করে ফেলবো। এখন মাহির বলতেছে যে না, তোমার বাচ্চা তুমি নষ্ট করবা কেন, তোমার বাচ্চা তুমি নাও। মহিলা বলতেছে না, আমি বাচ্চা নষ্ট করবো, আমি তোমার সংসার করব।
এই কথা দুই কথার মাঝে মহির তখন হঠাৎ করে করলো কি, মহির সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। এবং কথা বলা বন্ধ করে দেওয়ার পরে এই মেয়ে তখন টেকনিক করে বুদ্ধি খাটিয়ে এটা মাহিরের বাচ্চা বলে আপনাদের বাড়িতে উঠছে। আমি বললাম, এই মেয়ে তো আমাদেরকে রেকর্ড শোনাইলো। এই মেয়ে বলতেছিল মাহিরকে আমার পেটে বাচ্চা আছে, কিন্তু মাহিরকে বলতেছিল। আমার ওই ছোটো ভাই খোকন তখন বলতেছে যে ভাই এগুলো বলতেছিল ঠিক আছে, এই বাচ্চা যে মাহিরের বাচ্চা এই মেয়ের পেটে, এটা কি এই মেয়ে কখনো রেকর্ডিং আপনাদেরকে শোনাইছে? আমি বললাম যে না, এটা তো শোনাই না। মেয়ে আমাদেরকে 30 সেকেন্ড 20 সেকেন্ড শোনাইছে, এগুলোর মধ্যে শুধু বলছে আমার পেটে বাচ্চা আছে, আমি এখন কি করব। মাহির বলতেছে আমি জানি না, এগুলো বলতেছে। তো মাহির মেয়ে তো আর এটা বলে না যে তোমার বাচ্চা আমার পেটে, এটা তো বলে নাই। আমি বললাম যে না, এটা বলে নাই। আমার ছোটো ভাই তখন বলতেছে আমি আর আপনার কী বলবো, আপনি তো গ্রামের মানে সহজ সরল মানুষ না, সবই বুঝেন। আজকে বিয়ে করলেন, এত মাস হয়ে গেল, একটা বারের জন্য তো এই মেয়েটা আপনাকে তার ঠিকানা দেয় না। তার ঠিকানা কেন দেয় না? কারণ ঠিকানা খুঁজতে গেলে আপনারা জেনে যাবেন যে মূলত এই মহিলা অন্য একটা পুরুষের ঘর থেকে চলে আসছে। এখনও সে ওই পুরুষের সংসারেই আছে। ওই পুরুষকে তালাক দিছে কি দেয় না সেটাও কিন্তু আমরা জানি না। আমি বললাম এগুলো কি তোমার মাহির বলছে? বলে হ্যাঁ। আমি যে মাহির আছে কই? বলে ভাই ও চিটংয়ে আছে, ওই পড়াশোনা ছেড়ে দিছে, একটা চাকরি করে। আমি বললাম যে দেখ, ওর জন্য আমি কী না করছি, ওকে আমার এগুলো বলতে পারতো না? ও তো আমাকে জানাইতে পারতো। ওরা যখন আমরা ফোন দিয়েছি তখন তো বলতে পারতো যে ভাইয়া এই মহিলা অন্য কারোর সংসার থেকে গেছে। আমি তখন এটা বলার পরে আমার খোকন বলতেছে ভাই আমি এটা মাহিরকে বলছিলাম, কিন্তু মাহির বলতেছে আমার ভাইয়ার ভয়ে, আমি ভাইয়া যেহেতু রেগে গেছে আমি তখন ভয় করে লাইন কেটে দিচ্ছি, আমি ভয়ে কিছু বলতে পারি নাই। তবে ভাই ওই মেয়েকে বিয়ে করে ফেলছে, এটা শুনে আমি মনে খুব কষ্ট পাইছি। আসলে আমার ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে, মেয়েটা ভালো না। ওর কথাগুলো শুনে তখন আমি আস্তে আস্তে বাড়িতে গেছি। বাড়িতে যাই চিন্তা করতেছি এখন ঘরে যাব, ঘরে যাইয়া তো আমি আর আমার মেয়ে, আবার এই মেয়ে খুব চালাক, আমার আম্মার সঙ্গে আমার কথা বলতে দেখলে আয়সা দাঁড়ায় থাকে। মানে অরিন আমি আমার সঙ্গে কথা বলতেছি, ও আয়সা দাঁড়ায় থাকে, মানে আমার মার সঙ্গে আমার কোনো কথা বলতে দেয় না। তো চাচির ঘরে গেছি, যাইয়া চাচাতো বোন একটা আছে, ওরে দিয়া বললাম যে আম্মার একটু ডাক দিয়ে আন, ইশারাতে ডাক দিবি, এইটা বলবি। তা ও গেছে, যাই ইশারাতে মারা ডাক দিয়ে আনছে। ডাক দিয়ে আনার পরে আমি ওই চাচির ঘরের পিছনে পুকুর পাড়ে গিয়া মারে বলতেছে মা এই ঘটনা। আবার এখানে আরেকটা কথা, আমি কিন্তু খোকনরে বলে আসছি হাতে পায়ে ধরে যে খোকন ঘটনাগুলো কারোরই তুই জানাইস না, কাউরে বলিস না, কারণ বললে তো ভাই আমাদের মান সম্মান যাবে। ও বলে না ভাই আমি কাউরে বলবো না, আর আপনি এটা বিশ্বাস রাখেন যে আমি মাহিরকে অনেক পছন্দ করি, আর আপনি আমি বড় ভাইয়ের মতো দেখি। আম্মার এসে বলার পরে আম্মা তো বলতেছে বাজানটা কথা তো ঠিক। আমিও তো মনে মনে চিন্তা করতেছি যে এই মেয়ে তার ঠিকানা দেয় না কেন, তার ঠিকানা কেন বলে না? আজকে এত মাস হয়ে গেল, তার পেটের বাচ্চাও বড় হয়ে গেল, ওই ঠিকানা কেন দেয় না? আমি বললাম মা এখন আমি যাবো, যাইয়া 2টা লাত্তি দিয়া ঘর থেকে বের করে দেবো। আমার আম্মা বলে তোর পায়ে ধরে এই কাজ করিস না, তোর পায়ে ধরে বাবা এই কাজটা তুই করিস না। আমি যে কেন মা? ওই আমাদের জীবনটা নিয়ে এইরকম জুয়া খেলো, আমার ভাইয়ের জীবনটা নষ্ট করলো কেন? আমি এই মেরে যাই লাইতে হবে। আমার আম্মা বলে না রে বাবা তোর পায়ে ধরে তুই এই কাজটা করিস না, এই কাজটা বাজান রে তুই করিস না রে বাবা। এমনি গ্রামে মুখ দেখাইতে পারি না, সবাই বলে ছোট ভাইয়ের বাচ্চা নিয়ে আসছে, বড় ভাই তারে বিয়ে করছে। আজকে যদি মাহির তোর বড় হইতো তাহলে আমি গ্রামের মানুষের বলতে পারতাম মাহির তোর ছোট, আমরা যে তোরে বিয়ে করাই দিছি এটাই তো ভুল করছি রে বাবা। এখন বিয়ে যেহেতু করেই গেছে, এখন ওরা ধাক্কায় বের করে দেওয়া মানে আরও কলঙ্ক, আর কলঙ্কতে যাইস না। যা হবার হয়েছে বাবারে, তোর তো বিয়ের বয়স হয়েছে, অন্যের বাচ্চা হোক তাতে কি, তারপরে তুই সংসার কর। আর মানুষের হাসাহাসি করাইস না। তোর বাবা ল্যাংডা হয়ে হাঁটে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, নাচে গায়, এমনি সমাজে মুখ দেখাইতে পারি না, তার উপরে তোর ভাইয়ে করলে এরকম একটা ঘটনা। এখন যদি তুই মেয়েটারে ধাক্কায় বের করে দিস, এগুলো আরও মানুষের জানাজানি হবে, আরও মান সম্মান যাবে। বাবারে আর সামনের দিকে বাড়াইস না, তুই ওরে বিয়ে করে ফেল, আরে ওর সঙ্গে তুই সংসার কর। তো মায়ের কথা শুনে তখন আর কি করবো আমি আর বুঝতে পারতেছিলাম না। রাগ করে ঘরে যাই। এখন ঘরে যাই, মেয়ের সঙ্গে কথাবার্তা বলি, ওই আমার সঙ্গে ঠিক আছে, মানে সহ্য করতে পারি না আর কি, ভিতরে রাগ রেখে মুখে হাসি আসে না। ওরে কিন্তু কোনো কিছু বলি না, মানে অরিনডে কিন্তু কিছুই বলি না, কারণ আমরা তো সবই জেনে গেছি। এবং মাহিরের কাছ থেকে ওই যে খোকনের মাধ্যমে মেয়ের ঠিকানাও নিছি, জানতে পারছি মেয়ের, আবার মেয়েরা হচ্ছে আপনার 2 বোন 1 ভাই, সরি 2 বোন 2 ভাই, 2 ভাই ছোট 2 বোন বড়। আর এই যে বড় দুইটা কিন্তু আবার জমজ। আমায় যেটার বিয়ে করছে ওর নাম অরিন, ওরই আবার জমজ বোন আরেকটা আছে, ওর নাম নৌরিন। ওইটার কিন্তু মনে হয় বিয়ে হয় না, বাকি আমি জানি না। তো সব জেনে শুনো তারা আর কোনো কিছু বলি না। তো মনের ভিতরে এত রাগ খুব নেই, তো থাকা যায় না। এরপরে ঠিকমতো খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, এরকম করতে করতে আমাদের এলাকাতে দুলাল বলে একজন লোক আছে, উনি বিদেশে লোক পাচার করে, মানে লোক পাঠায় আর কি। এবং একটা সময় হঠাৎ করে মাথায় আসলো যে শালা বিদেশ চলে যাব, বিদেশেই চলে যাব, এইভাবে আর থাকবো না, এইভাবে তো আর জীবন চলতে পারে না, আমি বিদেশে চলে যাব। এরই মাঝে মাহিরের সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি ওরে আবার পড়াশোনা করানোর জন্য, কিন্তু ওর সঙ্গে আমার যোগাযোগ আর হয় নাই, ওর আমার সঙ্গে কথাই বলে নাই। ও
ও আমার উপরে রাগ যে আমি কেন হঠাৎ করে বিয়েটা করে ফেললাম, আর আমি ওর উপরে রাগ ও কেন আমাদেরকে সব কিছু খুলে বললো না। এই রাগ অভিমানের মাঝেই তখন ওই দুলাল ভাইরে ধরলাম, ধরে বললাম যে ভাই আমার জন্য একটা ভিসার ব্যবস্থা, আমি বিদেশ যাব। উনি বলে বেটা তোর এই এলাকার রাজা, তোদের কত সয় সম্পত্তি, তোর বাবা কত ধন্যার্থ ব্যক্তি, এত দাদা কত ধন্যার্থ ব্যক্তি, তা এখন তুই হঠাৎ বিদেশ যাবি, এটা কী বলতেছিস? আমি বললাম যে হ্যাঁ বিদেশ চলে, দাদা দাদিও তখন মারা গেছে। আমি বললাম যে বিদেশ চলে যাব, দেশে আর ভাল লাগতেছে না, শান্তি লাগতেছে না। তো গোপনে গোপনে তখন পাসপোর্ট বানাইছে, মায়েরও বলি নাই, কাউরে বলি নাই। পাসপোর্টটা বানিয়ে এই দুলাল ভাইয়ের কাছে দিলাম, এবং দুলাল ভাই তখন আমার ভিসার জন্য অ্যাপ্লাই করছে। প্রায় 4 মাসের ভিতরে তখন আমার কাতারের ভিসা আসছে। কাতারের ভিসাটা আসছে, কাতারের ভিসাটা আসার পরে আমি তখন কাতার চলে যাব, পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিছি। এবং ভিসা আসার পরে তখন আম্মারে জানাইলাম, এবং আমার বউ যে আছে ওরে জানাইলাম। দুইজনেই তখন কান্নাকাটি করতেছে, না আপনি যাইয়েন না। আমার মা বলতেছে তুই যাইস না, তুই যাইস না, মা কান্নাকাটি করতেছে। মারে বললাম এগুলো বলে লাভ নাই, এগুলো বলে আর কোনো লাভ নেই, আমি চলে যাব। আমারে আর তোমরা আটকাইও না, আমার ভিতরে এক পৃথিবী পরিমাণের কষ্ট জমে গেছে গো মা, আমি আর থাকবো না। এই মায়ের সঙ্গে কথাবার্তা বলে, আমার বউয়ের সঙ্গে কথাবার্তা বলে তখন আমি এই কাতারের পথে দিলাম রওনা। মানে এক বুক কষ্ট নিয়ে, কিন্তু আমার কাতার যাইতে হয় না। আমার বাবা, আমি যেই কৃষিকাজ জানি, আমি বাড়িতে বসে বিদেশের ডাবল টাকা ইনকাম করতে পারি। আমার বিদেশ যাওয়ার কোনোই দরকার নাই। শুধু ছোটো ভাইয়ের উপরে রাগ করে, অরিনের উপরে রাগ করে আমি তখন এই বিদেশের পথে পাড়ি জমাইলাম। বিদেশে গেলাম, বিদেশে গিয়া কাজকাম করতেছি, কাতারে গেছি, একটা দোকানে চাকরি পাইছি, দোকান করতেছি, দোকান চালাইতেছি, বেশ ভালোভাবেই চলতেছে। এবার মার সঙ্গে কথা বলি, মার সঙ্গে এটা সেটা নিয়ে কথা বলি। আস্তে আস্তে করে বিদেশ যাওয়ার পরে অরিনের সঙ্গে অনেকটা ফ্রি হয়ে গেছি। এবং ফ্রি হয়ে যাওয়ার পরে আমি বিদেশ যাওয়ার প্রায় বৎসরখানিক পরে, মানে আমি বিদেশ যাওয়ার কিছুদিন পরে একটা ছেলে হয়, অরিনের ঘরে একটা পুত্র সন্তান হয়। এবং ওইটা হওয়ার প্রায় আপনার 3 থেকে 4 ঘন্টার মধ্যেই মারা যায়। বাচ্চাটা হওয়ার 3 থেকে 4 ঘন্টার মধ্যেই বাচ্চাটা মারা যায়। আর আরেকটা কথা আপনাকে বলি, মানে কিভাবে বলবো আপনি জানি না বিশ্বাস করবেন কি করবেন না, অরিনের সঙ্গে আমার তেমনভাবে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কে হয় নাই। যাই হোক, পরে বাচ্চাটা মরে যায়। বাচ্চাটা মারা যাওয়ার পরে তখন বাচ্চাটাই মারা যাওয়ার মানে পরে ওর মনটা একটু নরম হয়ে যায় আর কি, মানে অরিনের নরম হওয়ার পরে একদিনও অকপটে নিজেই সব আমার কাছে স্বীকার করে, আপনি আমার মাফ করে দেন, আমি অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, এবং আসলে এই ঘটনা সব কিছু বলে ফেলে, মানে যেটা আমাকে খোকন জানাইছে ও সবই জানে। পরে আমি ওরে বললাম যে দেখো এগুলো আমার কাছে এখন আর বলে লাভ নাই, তুমি আমার যেগুলো বলতেছো এগুলো মূলত আমি বিদেশে আসার আগেই শুনছি। বিদেশে আসার আগে আমি জানছি যে তুমি আরেকজনের ঘর থেকে আমার ঘরে আসছো, আমার ভাই কোনোদিন তোমার শরীরেও হাত দেয় নাই, এবং তোমার পেটের বাচ্চার বাবা আমার ভাই না। পরে বলতেছে যে ঠিক আছে আপনি আমার মাফ করে দেন, আপনি যদি বলেন, আমি যদি সত্যি আপনি আমার অভিশাপ না দেন, আপনি যদি বলেন আমি চলে যাব। তাই বললাম কোথায় যাবা? পরে বলে চলে যাবো আমার বাপের বাড়িতে। আমি বলছি না, যেহেতু বিয়ে করেই ফেলছি আর বাচ্চাটাও মরে গেছে, তো তোমার আর যাওয়ার দরকার নাই, তুমি থাইকা যাও, তুমি থাইকা যাও, তোমার আর যাইতে হবে না। পরে বলে আমি কি থাকতে পারবো? আমি বললাম অবশ্যই পারবা না কেন, তুমি থাকো। এবার আমি তার প্রতি একটু ভালোবাসা জাগলো, মহাব্বত জাগলো, যে যাই হোক যেটাই হোক, ও তো আপনার নিজের পাপ নিজেই স্বীকার করছে, তো থাকুক। তো এই ধরনের ওরা ঘরে রাইখা দিলাম, মার সঙ্গে থাকতেছে। তো এর মাঝে আমি কিন্তু মার নামে অ্যাকাউন্ট করে মায়ের মানে টাকা দিতাম, সব মায়েরে দিতাম। এর ভিতরে তখন আমি ছুটি পাইছি, আপনার ছুটি পাইলাম, আমি দেশে আসছি। দেশে আইসা প্রায় বেশি না 1 মাসের মতো ছিলাম। 1 মাস থাকার মধ্যেই 1 মাস পরে 1 মাস তার সঙ্গে থাইকা স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, সব কিছু হয়। 1 মাস পরে আমি আবার চলে আসি, কাতারে আবার চলে যাই। এই 1 মাস থাইকা চলে আসার পরেই ও তখন হানাই ফোনাই শুরু করছে যে আপনি কেন মার নামে অ্যাকাউন্ট করছেন, আল্লাহ না করুক মায়ের কাছে টাকা দিয়ে রাখছেন, এই টাকা তো মাহিরি নিয়ে যেতে পারে। কারণ তখন কিন্তু আবার মায়ের সঙ্গে মাহিরের ভালো সম্পর্ক। আমি মাহিরে বলতেছি তুমি মাহিরের সঙ্গে কথা বলো না, ওর সঙ্গে কথা বলো কেন? এবং এও খবর পাইলাম যে আমার মা আসলে আমার অ্যাকাউন্টের কিছু টাকা মাহিরকে দিয়েও দিছে। তখন আমার বউ আমারে বলতেছে যে আপনি এটা কেন করতেছেন, আপনি আপনার মায়ের অ্যাকাউন্টে টাকা দিতেছেন, আপনার মা মাহিরকে টাকা দিয়ে দিতেছে। মাহির তো এখন পড়াশুনোও করে না, করে বন্ডামি, রাস্তায় ঘুরে নেশাপানি করে। আসলেই কিন্তু নেশাপানি করতো, খোকনও আমারে বলছে ওই বাংলাদেশ থেকে ওই পড়াশোনা ছেড়ে দেওয়ার পরেই পুরো নেশাতে ডুবে গেছে, নেশা ছাড়া থাকতে পারে না। এখন আমার মায়ের অ্যাকাউন্টে টাকা দিলেই পরে আমার মা ওই টাকা মাহিরকে দিয়ে দেয়। এবং আমি ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলে যেটা জানতে পারলাম, ব্যাংক ম্যানেজারের সাথে সম্পর্ক ভালো ছিল, যে হ্যাঁ আমার মা ওরে টাকা দিয়ে দেয়, মাহিরকে টাকা দিয়ে দেয়। মাহিরে যাই টাকা আমি মায়ের অ্যাকাউন্টে পাঠাও, অল্প অল্প করে মাহিরকে দিয়ে দেয়। এই মাহির আমি বকা দিই, গালাগালি করি, আপনি কেন মাহিরের সঙ্গে কথা বলেন, আপনি তার সঙ্গে কথা বলাতেই তো ঠিক না, ওই তো অনেক খারাপ কাজ করছে, মা ওর সঙ্গে আপনি কথা বললেন না। মারে যতই বলি ওর সঙ্গে কথা বললেন না, ও খারাপ, ওর সঙ্গে কথা বলা বন্ধ করেন, কিন্তু কে শোনে কার কথা?
আমার মা আমার ওইসব কথার কোনো গুরুত্ব দেয়ই না, আমার মা ওই মাহিরের সঙ্গে কথা বলেই বলে। একটা সময় রাগ করে তখন আমি মায়ের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করে দিলাম। তো আমার তো বাংলাদেশে টাকা পাঠাইতে হবে। আমি নিজেই তখন আমার বউরে বললাম যে অরিন তুমি অ্যাকাউন্ট খোলো, আমি তোমার অ্যাকাউন্টে টাকা দেবো, আমি আর ওই মহিলার অ্যাকাউন্টে টাকা দিবই না। সে কেন মাহিরকে টাকা দেয়? পরে আমার বউ বলে তা আমি তাহলে অ্যাকাউন্ট খুলি। পরে আমার বউ করলো কি, কৃষি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলে, এবং কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পরে আমি তখন আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম, আর আমার সঙ্গে কথা বলতাম না ওই মাহিরের বিষয় নিয়ে। যে ঠিক আছে, তুমি যদি এখনও মাহিরকে টাকা দিতে আসো তাইলে তুমি মাহিরকে নিয়েই থাকো, তুমি আর আমার কথা কিছু বললো না, আমি তোমার কথা শুনতেও চাই না। আমার মায়ের খাতা, আমার বুক থেকে মায়ের নামটাই আমি কাটা দিয়ে দিব। আমার জীবনটাও এইভাবে নষ্ট করলো, পড়াশোনা শেষ করলো, তুমি কেন ওর সঙ্গে এখনও কথা বলো? যেহেতু তুমি ওর সঙ্গে কথা বলো, তুমি আর আমার সঙ্গে কথা বলবা না। মায়ের সঙ্গে টোটালি কথা বন্ধ। আমি তখন আমার বউর অ্যাকাউন্টে টাকা দিতেছি। আমার বউ তখন আমার সঙ্গে খুব ভালো, আচার আচরণ ব্যবহার ভালো, মানে খুব মিষ্টি ব্যবহার করতেছে। এবং এরকম করতে করতে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। তো আমার বউর অ্যাকাউন্টে তখন প্রায় অনেক টাকা হয়ে গেছে, প্রতি মাসে মাসে টাকা বাড়াইতে। পরে আমি বললাম যে অরিন একটা কাজ করো, একটা মানে আমার নামে একটু জমি কিনো, মানে সরি জমি বলতে ওই একটা ইয়ে কিনো, আমাদের তো জমি জামা ছিল আপনার ইয়েতে ধানিতে, কিন্তু আমি বললাম যে শহরের দিকে একটু জমি কিনো। তখন ওর বাবা কিন্তু আবার খুব মানে আপনার ইয়েটি আর কি, ওই গ্রামের ভিতরে মোটামুটি প্রভাবশালী লোক, ক্ষমতাধর লোক, এবং উনি আবার ওই আমি নীতি বা জায়গাটাকে এগুলো বুঝে। তা বললাম তোমার আব্বার সঙ্গে কথাবার্তা বলো, আমার জন্য একটু জায়গা দেখো। পরে ওর বাবা কি করছে, জায়গা দেখছে, জায়গা দেখা শহরের পাশেই একটা জায়গা মোটামুটি ভালো, ওইখানে উনি বলতেছে জায়গাটা কেনার জন্য। তখন আমি বললাম যে ঠিক আছে, 44 লাখ টাকা আসছে জায়গার দাম ওই সময়। এটা একদম শহরের আপনার কাছাকাছি, শহরের ভিতরেই বলা চলে। 44 লাখ টাকা জায়গার দাম আসছে। তখন ওর অ্যাকাউন্টে ছিল তখন মনে হয় প্রায় 25 লাখ টাকার কাছাকাছি। ওর এই 25 লাখ টাকা এবং আমি সহ নিজ থেকে কিছু টাকা দিলাম, দেওয়ার পরে তখন এই জমিটা ওরা কিনছে এবং রেজিস্ট্রেশন আমার নামে করছে, সব কিছু আমার ছবি পাঠাইছে বিদেশে। আমি সব কিছু দেখলাম, টেকা আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতেছে। এই করে আমি ওর অ্যাকাউন্টে টাকা পাঠাই। ও তখন আমাদের বাড়িতেও থাকে, ওই বাড়িতেও থাকে, কিন্তু তখনও তার কোনো সন্তানাদি হয়নি, কোনো বাচ্চা কাচ্চা তখনও হয়নি। আমি যে 1 মাস দেখেছিলাম তখনও কিন্তু বাচ্চা হয়নি। আর আমি যে বিদেশ আসছি আজকে অনেক বছর হয়ে গেছে, কিন্তু প্রতি মাসে মাসে ওর জন্য টাকা পাঠাই, প্রতি মাসে মাসে পাঠাই। এভাবে পাঠাইতে একটা সময় আমি তখন সিদ্ধান্ত নিলাম যে কি করা যায়, বাড়ি ঘরে যাব। এবং বাড়ি ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় আমি তখন বাড়িতে যাব। পরে এইবার মানে জমিটা কেনার পরে আমি আবারও বাড়িতে গেছি। এবার বাড়িতে যাওয়ার পরে আমার চিন্তা, আমি যেখানে কাজ করি এখানে ছুটি নাই, আপনার ইনকামও বেশি, রেস্টও আছে, সবই আছে, কিন্তু ছুটি নাই। আপনি যে 2 বছর পরে 1 বছর পরে দেশে যাবেন, ওই ছুটিটা কোম্পানি দিতে চায় না, ওই চাকরিটাই এরকম। এবং এই জন্যই ওই কোম্পানিতে বেতন ভালো হলে পরেও মানে বাঙালির ওই কোম্পানিতে থাকে না। এবার হইল কি জানেন, এরকম করে আমি বাড়িতে গিয়ে কয়েকদিন ধরে আবার আসছি। তো কয়েকদিন থাকা অবস্থায় আমি কিন্তু ওর মতিগতি খুব একটা ভালো দেখি নাই। পরে অনেক কিছু বিষয় আমার কাছে সন্দেহ লাগছে। এবার যখন বিদেশে আসি, বিদেশে এসে ওর সঙ্গে যখন ভাই কথা বলি, এবং আমি তখন বুঝতে পারি যে পরকীয়ায় লিপ্ত আছে এবং বিভিন্ন ছেলেদের সঙ্গে ওর উঠা বসা বা মোটামুটি খারাপ সম্পর্ক আছে, সেটা আমি বুঝে গেছি। তারপরে করলাম কি, একটা সময় আমার তার যে ইমুটা আছে, ইমুতে তার সঙ্গে তখন কথা বলি, তার ইমুটা আমি হ্যাক করলাম। ইমুটা তখন প্রথম বের হয়েছে, ইমু এতটা প্রচলিত না ওই সময়, কিন্তু ওর মোবাইলে ইমু ছিল। ইমুটা আমারই এক কাতারি এক ইন্ডিয়ান বন্ধু আছে, ওর মাধ্যমে বহু কষ্টের পরে ইমুটা হ্যাক করছে, ওর কাছ থেকে কোড নাম্বার নিয়েই হ্যাক করছে, ও কিন্তু বলতে পারবে না। ইমুটা হ্যাক করার পরে ভাই আমি তখন দেখতেছি ইমুতে ওই বিভিন্ন ছেলের সঙ্গে কথা বলতেছে, এবং শুধু কথাই বলে না, বিভিন্ন ছেলেদের কাছে যায়, ওর বাড়িতেও আসে, বিভিন্ন ছেলে দেয়, 1-2 না। মানে আপনারা কি বলবো, তখন মনে হয়েছে আমার ভিতরটা মনে হয় ফাইটে গেছে। তখনই আমার মনে ডাউট লাগছে যে জমিটা সে কী করছে, জমিটা কি আদৌ আমার নামে করছে? কারণ আমি তো ডকুমেন্ট কিছু চেক করি নাই। ওরে বিশ্বাস করে টাকা দিছে, ওর বাপের বিশ্বাস করে টাকা দিছে। এবার আমি ওই যে আমার ছোট ভাইয়ের বন্ধু খোকনকে ধরলাম যে খোকন এই ঘটনা। খোকন বলতেছে ভাই আপনারা কি বলবো, আপনি তো আর মাহিরের সঙ্গে কথা বলেন না, মাহিরকে খারাপ ভেবে আপনি চলে গেছেন, আপনার বউ আমার সঙ্গে পর্যন্ত খারাপ কাজ করার প্রস্তাব দিছে, বিশ্বাস করবেন? আর মাহিরকে তো অনেকবার বলছে, মাহির করে নাই, তা আমারে অনেকবার প্রস্তাব করছে। আর এই পর্যন্ত কম করলেও 50টা ছেলের সঙ্গে খারাপ কাজ হয়েছে। আপনি কি বলেন ভাই, আপনার বউ পুরা মানে মহল্লার ভাবি হয়ে গেছে। আর তার উপর আর তারা রাখছেন এখানে। আর জমি তো আপনি নিশ্চিত থাকেন এটা আপনার নামে কিনে নেই, ওইটা আপনি পুরো 100% গ্যারান্টি থাকেন, নিশ্চিত থাকেন, আমি চাইলে সাদা কাগজে লিখে দিতে পারবো আপনার ওই জমি আপনার নামে না।
তখন আমার কাছে যে ডকুমেন্টগুলো ছিল এই ডকুমেন্টগুলো আমি খোকনরে পাঠাইয়ে বললাম যে তুই ডকুমেন্টগুলো চেক করে দেখতে গেলে ঠিক আছে কিনা। ওই তখন ডকুমেন্টগুলো চেক করে আমারে বলতেছে যে সর্বনাশ ভাই, আমি যা বলছিলাম তাই, আপনার দাগ নাম্বার খতিয়ান নাম্বার যা যা আপনার কাছে দিছে এগুলো সব ভুয়া, এই জমি আপনার নামে না। তখন চিন্তা করতেছি কী করবোটা কি ওই সময় আমি কি করতে পারি। তখন আমি বিদেশে বুঝতেই পারেন যে বিদেশে একটা মানুষ এমনিতেও কাজকাম নিয়ে অনেক ব্যস্ত, সময় পাই না, নিঃশ্বাস ফালানোর সময় নেই, তার উপরে এত বড় একটা অঘটন আমার সঙ্গে ঘটে গেল। আমি এখন কি করবো, এটা থেকে বাঁচবো কেমনে, বাঁচার উপায়টা কি, কীভাবে বাঁচতে পারি। আল্লাহরে ডাকতেছে, আল্লাহ একটু উপায় বুদ্ধি দাও, আল্লাহ একটু উপায় বুদ্ধি দাও। এভাবে তো জীবন চলে না, কিছু একটা আল্লাহ করো। কিন্তু দেখলাম যে না ভাই, ওই মা আর ওই মেয়ে আর ইয়ে মিলে খুব যা ঝামেলা করতেছে। এবার আমি করলাম কি, আমি বললাম ওর বাপের, আমি বললাম যে আমি মামলা দিব। আর বাপেরে ফোন দিয়ে বললাম যে আপনি আমার সঙ্গে যে চিটিং করছেন, আমি আপনার নামে দিব মামলা, আপনার নামে মামলা দিব। এবং মামলার বিষয়ে আমি তখন আমাদের এলাকার যেই চেয়ারম্যান মেম্বার সহ আদার যে মানুষগুলো আছে ওগুলোর সঙ্গে কথাবার্তা বলতেছি, মামলা দিব, এই মামলা দিব। বিদেশ থেকে যখন কথা বলতে হয়তো হুট করে তখন আমার জমিটা বিক্রি করে ফেলছে। বিক্রি করছে কোথাও 50 লাখে, 50 লাখ না আরও বেশি বিক্রি করছে। আমারে বলছে 50 লাখ, যাই হোক জমিটা বিক্রি করে দিচ্ছে। জমিটা যখন বিক্রি করে দিল আমার তখন অবাক। আমি তখন আমার মাথায় তখন আমি খোঁজখবর নিলাম যে জমির আশেপাশে যাদের জমি আছে তাদের কাছ থেকে, যে জমিটাও বিক্রি করে দিছে। ওর বাপের আমি তখন বললাম যে আপনি জমিটা পর্যন্ত বিক্রি করাই দিলেন, আপনি জমিটাও বিক্রি করলেন। উনি বলে আমার মেয়ে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, আমার মেয়ে মানে না, আমার মেয়ে। আমি বললাম আপনার মেয়ে অন্য ছেলে নিয়ে আপনার ঘরে আসে, আপনি এটা দেখেন না? আপনি তো বাবা, আপনি তো দেখার দায়িত্ব, আপনাকে এই গ্রামের সবাই মানে, আপনি একজন সম্মানিত ব্যক্তি, তা আপনি কি এটা দেখেন না? পরে আমারে বলতেছে বাজানটা আমার মেয়ে আমারে মানে না, আমার মেয়ে নেশা করে। উনি নিজে বলে, এই স্টেটমেন্টগুলো উনি নিজে দিচ্ছে, আমি এগুলো রেকর্ড করা আছে, আপনি চাইলে আমি রেকর্ডিং পাঠাতে পারবো। ও আমারে বলতেছে যে আপনার মেয়ে, আমাকে বলেছে আমার মেয়ে আমার কথা মানে না, ও নেশা করে, ওই নেশা পানি করে, ও খারাপ পথে চলো, ও এইটা করে, ও ওইটা করে, ও আমারে মানে না, আমি কি করবো, বাজানটা আমারে মানে না। তখন আমি বললাম যে দেখেন, আমি মামলা করতেছি এবং আপনারা আমার 1 টাকাও খাইতে পারবেন না, কারণ আমার কাছে সব প্রমাণ আছে, এখন প্রতিটা জিনিসের প্রমাণ আছে। আমার সব টাকাও নিয়ে গেছে, আমার ঋণ নিয়ে গেছে, আমার কাছে সব প্রমাণ আছে, সমস্ত প্রমাণ আমার কাছে রয়ে গেছে। আমি প্রমাণ দিয়ে ধরবো, এই ধরার মধ্যে আমি তখন রয়ে গেছি। এর ভিতরে হইল কি, আরও ধরেন আপনার 2-1 মাস কেটে গেছে। আমি থানায় এদিকে সেদিকে মোটামুটি জানায় রাখছি এবং তাদের বাড়িতে তাদের এলাকার যে গণ্যমান্য লোকজন আছে তাদেরকেও জানাইছে, তারাও যাইতেছে, ধরতেছে, মানে বলতেছে টাকা দেওয়ার জন্য টাকা দিতে হবে, অন্তত জমি চেয়ে টাকাটা 50 লাখ ওইটা দেওয়া লাগবে। আমার কাছে প্রমাণ আছে, আমি টাকা পাঠাইছি, মানে সব ডকুমেন্ট তো আমার কাছে আছে। এই ঘটনাটার কিছুদিন পরে হঠাৎ করে একদিন আমার ওই যে মা আমার এক পাশের ঘরের থেকে আমারে ফোন দিয়া বলতেছে যে সকালবেলা, তখন বাংলাদেশে তখন মনে হয় 9টা কি 9:30 মতো বাজে, নাকি আরও সকাল আমি জানি না, মানে ভোরে, বাংলাদেশের ভোরে আমারে ফোন দিয়া বলতেছে যে মনির রে, ঘটনা কি শুনছস নাকি? আমি বললাম কি শুনবো? বলো তোর বউ তো মারা গেছে। কি আমার বউ মারা গেছে? কি বলো, কি? মা বলে তোর বউ কি? আমি বলে মরিন। বলে হ। আমি যে কেমনে? পরে বলে মারা গেছে। সঙ্গে সঙ্গে আমি তখন লাইন কেটে আমার শ্বশুরে কল দিলাম। আমার শ্বশুর তখন চিৎকার দিয়ে কান্না করতেছে, হাইরে তাদের বাড়িতে কান্না, মানে কান্নার ডল পড়ে গেছে, সবাই কান্না করতেছে। ওই গতকালকে রাতে মারা গেছে এবং আত্মহত্যা করে নাকি মারা গেছে। উনি আমার বলে আত্মহত্যা, এবং বলতেছে আমি সবাইকে বলছি স্ট্রোক করছে, আত্মহত্যা বললে তো পুলিশ নিয়ে যাবে, যা ঝামেলা হবে, এই জন্য আমি সবাইকে বলছি যে ও আপনার স্ট্রোক করছে, কিন্তু বাবারে ও আত্মহত্যা করছে, ও বিষ খাইছে। তখন আমার কি করবে, একটা মানুষ যখন মারা গেছে, মারা গেলে তো আর কিছু করার নাই। আমি তখন বললাম যে কেন এটা করছো? আমরা মারছি, আমি মারছি সন্ধ্যা রাতে আমি জুতো দিয়ে পিটাইছি যে টাকা তুই কই রাখছিস, তুই টাকা দে, আমি এই টাকা ওই ছেলের দিয়ে দিব। চেয়ারম্যান আসে, মেম্বার আসে, এই লোকজন আমার বাড়িতে আসে, আমার ভালো লাগে না। ছেলেটা বিদেশ থেকে খুব কষ্ট করে টাকা ইনকাম করছে, তার অনেক কষ্টের টাকা, তুই টাকা দিয়ে দে, আমি ছেলের টাকা দিয়ে দিব। আমি আর এসব ঝামেলার ভিতরে থাকতে চাই না, তুই টাকা দে। এই আমি টাকার জন্য চাপ দিছি, তার সঙ্গে খারাপ ব্যবহার করছি, ওই খারাপ ব্যবহার আর টাকা এইভাবে তার সঙ্গে চাইছি। সে রাতে আমাকে হুমকি দিছে আমি কিন্তু আজকেই মরে যাব, তো যেন মরে গেছে। আমি তখন বিদেশে আমি কি করবো, আমি শুধু বলছি যে আমার আম্মারে পাঠাইতেছি। উনি বলে তোমার আম্মারে পাঠাইতেছি, কিন্তু আমরা তো লাশ দাফন করে ফেলতেছি, সকাল সকাল দাফন করে ফেলবো, কারণ যেহেতু আত্মহত্যা করছে আর আমরা এটা প্রশাসনকে জানাই নাই, তাহলে তো লাশ উদ্ধার করতে পুলিশ চলে আসবে, একটা ঝামেলায় আমরা পড়ে যাবো। এই জন্য চাচ্ছিলাম যে তাড়াতাড়ি লাশটা দাফন করে এটা থেকে আমরা মানে করে ফেলি। তখন আমি বললাম যে
আচ্ছা ঠিক আছে, তারপর আমার মা আসুক না, আমার মা আসে এবং আরও লোকজন আছে আমাদের গ্রাম থেকে আসবে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের গ্রাম থেকে মানুষজন আসতেছে, আমার মা আসছে আর হচ্ছে কি আমার বড় বোন আসছে। মা আর বড় বোন আসছে তখন মাটি দিয়ে দিছে, লাশ মাটি দিয়ে দিছে। সবাই কান্না করতেছে, তাই আমার মা বলতেছে যে কান্না করে কী করবি, আমিও মানে মনটা খারাপ হয়ে গেছে ভাই। আর শত্রু হোক যাই হোক যেটা হোক সংসার তো করছি, ওর প্রতি মায়া তো ছিল, দুইবার দেশে গেলাম, ওর সঙ্গে তো ছিলাম, তো ভালো তো বাসছিলাম। সে ভালোবাসা থেকে মনের সমস্ত রাগ অভিমানগুলা সম্পূর্ণ কেটে গেছে। আমি আর মানে দেশেই যাব না এরকম একটা চিন্তা ভাবনা করছি যে আর দেশেই যাব না। এর ভিতরে আপনার করোনা চলে আসছে, করোনা আসছে, করোনার মধ্যেও আর যাইতে পারি নাই। পরে 2022-এর প্রথম দিকে, 2022 সালের জানুয়ারি নাকি ফেব্রুয়ারির দিকে, তখন আর মানে করোনাতে অনেক মানুষ মারা গেছে, আমাদের গ্রামেরও অনেক আত্মীয় স্বজন তারা মারা গেছে। এবং সে জায়গা থেকে তখন ভিতরে একটু জাগলো যে আমি একটু বাড়িতে যাব, এবং বাড়িতে আসছি। তখন বাড়িতে আসার পরে আমার শ্বশুরের সাথে যোগাযোগ করছিলাম, বিদেশ থাকতো উনি আমার সঙ্গে, মানে অরিন মারা যাওয়ার পরে উনি আর আমার সঙ্গে খুব বেশি একটা কথা বলেন না। পরে বাড়িতে আসছে, আসার পরে ওর কবর জিয়ারত করতে যাবো। আমার আম্মা বলে যে ওরা আমার সঙ্গে কথাবার্তা বলে না, আমরা ফোন দিলে কেটে দেয়, এবং মেয়ের বাবা বলতেছে তোর কারণে নাকি মেয়ে মারা গেছে, এবং এগুলাতে সেগুলো তার বাপে বলেন, তো আমাদের সঙ্গে তো কথা বলেন, আমরা কি করবো। আমি বললাম যে মা ঠিক আছে, তুমি যাওয়ার দরকার নেই, আমি যাই। মা বলে তারপরেও তুই যাবি যদি তোর একটা ক্ষতি করে ফেলে। তো ওই যে আমাদের ছোটো ভাই খোকন, ওই কিন্তু আমাদের সঙ্গে চলাফেরা করে, আমার সঙ্গেও চলে, আমার ছোটো ভাইয়ের সঙ্গেও চলে। খোকনরে নিয়ে তখন আমি এই অরিনের কবরের কাছে গেলাম। সত্যলো তো আমার বউ ছিল না, আমার স্ত্রী ছিলেন, তার সঙ্গে আমি দীর্ঘ বছর সংসার করেছি। আমি তার কবর জিয়ারত করি, কবর জিয়ারত করে শ্বশুরবাড়িতে গেছে, তারা দরজা আটকে ফেলছে। আমার শাশুড়ি জানালা খুলে বলতেছে আমার মেয়ে মারা গেছে, তুমি আমার বাড়িতে কেন আসছো, আমার বাড়ি থেকে চলে যাও। আমি বললাম মাগো আমি তো টাকার জন্য আসি নাই, আপনারা হয়তো ভাবতেছিলেন যে আমি টাকার জন্য আসছি, এরপরে আমি তো টাকার জন্য আসি না। এর ভিতর ওর বাবা ঘরের ভিতর থেকে বলতেছে তুই দুয়ারটা খোল, ওর মানে ওর বউরে বলতেছে, আমার শাশুড়ি বলতেছে তুই দরজাটা খোল, ওর কয় টাকা লাগবে আমি ওর সব টাকা দিয়ে দেবো, তা আমার মেয়েরে ফিরে দিতে হবে। ওর কয় টাকা লাগবে আমি সব টাকা দিব, তাও আমার মেয়েরে ফিরে দিতে বল, তুই দরজা খোল, আমার আটকাইছিস কেন। আমি তখন বুঝতে পারলাম যে তাদের মুভ মেশান কিন্তু ভালো না, আমার গায়ে হাত তুলবে। তখন আমি এখান থেকে সম্মান নিয়ে খোকনের সাথে চলে আসি। আসার পরে বাড়িতে এসে কান্নাকাটি করি, ভালো লাগে না, মানে মনটা অত্যাধিক খারাপ লাগতেছে, কেমন জানি ভিতরটার মধ্যে খুব কষ্ট হইতেছে। এবং এইভাবে কষ্ট হইতেছে মানে কিচ্ছু আর ভালো লাগতেছে না, চারদিকটাতে পুরো অন্ধকার মনে হইতেছে। এবার ভালো না লাগার পরে খোকন আমার একদিন বলতেছে ভাই আপনি মন খারাপ না করলে চলেন একটু কক্সবাজার থেকে ঘুরে আসি, আপনি তো কয়েকদিন পর আবার বিদেশে চলে যাবেন, চলেন কক্সবাজার যাই। পরে আমিও চিন্তা করলাম যে মনটা তো খারাপই, ভালো লাগতেছে না, কক্সবাজার যেহেতু আমাদের এখান থেকে বেশ কাছেই, তো একটু ঘুরে আসি, একটু ঘুরে আসলে ভালো লাগবে। এই বলার পরে আমি তখন করলাম কি, এই আমার এই ছোটো ভাই মনিরের সঙ্গে আমার ছোটো ভাই এই খোকনের সঙ্গে তখন কক্সবাজার ঘুরতে গেলাম। যাওয়ার পরে মাগরিবের পরে তো বিচের পারে অনেক মানুষ থাকে, মাগরিবের পরে তখন এই বিচের পাড়ের ভিতরে টুলের মধ্যে আমি একটা পাশে বসছি। বসার পরেই আমি হঠাৎ করে তাকায় দেখলাম কি ওদের বাড়ির মধ্যে, মানে ওদের ওই এলাকার যে ছেলেটার সঙ্গে ওর খারাপ সম্পর্ক ছিল, মানে আমার বউ যে মারা গেছে অরিনের, ওই ছেলেটার সঙ্গে আমার শালি নৌরিন বসে আছে। নৌরিন যখন বসে আছে, নৌরিন তো আমার শালি, এর আগেও আমি ওকে দেখছি, ওরা জমজে, দুজনে দেখতে একই রকম। তো আমি চিন্তা করলাম এই ছেলে বড় বোনের সাথেও প্রেম করলো, মানে বড়টার সাথেও করলো, ছোটার সাথেও করতেছে, মানে ওই ছেলেটা আর কি ওদের বাড়ির ছেলে, মানে ওদের এলাকার আর কি। পরে আমি বললাম দেখ কত খারাপের খারাপ। ও বলে ভাই কথা বলেন না গিয়া। আমি বললাম দূর বেটা এগুলোর সাথে কী কথা বলবো। বলে আপনার কথা বলেন না, আপনার তো শালি, বউ মারা গেলে কি শালি কি আলাদা হয়ে যায় নাকি, জান একটু কথা বলেন। এই কথা বলার পরে আমি ওখানে গিয়ে যখন এই আপনার বেঞ্চের সামনে দাঁড়াইলাম, ওই আমারে দেখা লাভ দিয়ে দাঁড়ায় গেছে। লাভ দিয়ে দাঁড়াই বলতেছে কি তুমি এখানে, মানে লাভ দিয়ে দাঁড়াই বলে যে তুমি এখানে। যখন তুমি বলছে তখনই আমার ভিতরে খটকা লেগে গেছে। আমার শালিকা নৌরিন ওই তো আমারে কোনোদিনও তুমি বলতো না, ওর সঙ্গে আমার দুই একবার যখন দেখছে আমারে ভাইয়ে এ বলতো বা আপনি বলতো, আর আমাকে দেখলে এভাবে চমকে ওঠার তো কিছু না, কারণ ও তো জানে আমি দেশে আসছি। এদিকে তাহলে তুই বলছে তুমি এখানে, মানে ওর চোখ মুখ আমি সম্পূর্ণ দেখতেছি ও অরিন, ও নৌরিন না, এটা অরিন। একথা বলার পরে বলছে তুমি এখানে বলি, ও তখন এমনভাবে বলছে, কারণ আমি তো সংসার করছি, আমি তো জানি রে ভাই। ওই তখন ছেলেটারই নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে, আমি তখন ওরা ডাকতেছি নৌরিন তারাও দাঁড়ায়নাও চলে গেছে। খোকন এসে বলতেছে ভাই কী হয়েছে। আমি বলে এই বেটা ঘটনা আছে শোন। বলে কী ঘটনা। আমি বলে আমার বউ মরে নাই, এটা অরিন। ও বলে কী কোন এটা। আমি বললাম হ এটা অরিন বেটা।
এটা অরিন, এটা নৌরিন না, এটা অরিন। ও বলে আপনি শিওর? আমি বললাম আমি 100% শিওর, 100% শিওর এটা অরিন। তখনও বলে ভাই বলেন কি? আমি বললাম হ্যাঁ, ডিএনএ টেস্ট করা, এইটা অরিন, এটা নৌরিন না। এই ঘটনার মধ্যে গিয়া তখন আমার বিদেশেরও টাইম হয়ে যাইতেছে। আমি তখন কি করব, এই যা ঝামেলায় পড়ে তখন আমি বিদেশের পথে রওনা দিছি। এই ঘটনার কিছুদিন পরে আমার ফ্লাইট, আমি আর ঝামেলা থাকি না, আমি বিদেশ চলে গেছি। কিন্তু দায়িত্ব দিয়ে গেলাম খোকনরে যে খোকন তুই এটা তদন্ত বের করবি, তুই এটার তদন্ত বের করবি যে আসলে এই মেয়ে কে, এটা অরিন না নৌরিন, তুই বের করবি। তখন খোকনের সঙ্গে আবার ভালো ভালো প্রশাসনিক লোকদের হাত ছিল। তখনও বিভিন্ন প্রশাসনদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে, আলোচনা করতে শুরু করে। ওর বাবার কাছে তখন নোটিশ চাইতেছে যে আপনার মেয়ে কোনটা মারা গেছে, এটা অরিন না নৌরিন, আমরা এটা লাশ উঠাবো। আপনার মতে অরিন বড় নৌরিন ছোট? আপনি যেটা বলছেন আর কি, একসঙ্গেই তো হয়েছে, হসপিটালে তো ওদের আছে। তা আমরা এটা আসলে নৌরিন মারা গেছে না অরিন মারা গেছে, আমরা লাশ উঠাবো। লাশ উঠে আমরা এটা পোস্টমর্টম করব যে আসলে এই মেয়ে কে। এই ঘটনার ভিতরে ওর বাবা করছে কি, এই বাড়িঘর সব কিছু সাইডে তখন পালাইছে। থানা থেকে যখন চাপ দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেট যখন আসছে যে আমরা এটা যাচাই বাছাই করবো যে এটা আসলে আপনার মেয়ে কোনটা মারা গেছে, আমরা যাচাই বাছাই করবো, তখনই ও বাড়িঘর সব কিছু ছেড়ে পালাইছে। পালানোর পরে আমার ভিতর তখন ঢুকে গেল যে না, ঘটনা তো খারাপ। আমি বিদেশ থেকে তখন খোকনরে বলছি খোকন তুই চালায়া যা। তখন খোকন চালাইতেছে। এইবার ধরেন আপনার এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি প্রতিনিয়ত আমার শ্বশুরের নাম্বারে ফোন দিই। আপনি আমার কাছে শ্বশুরের নাম্বারে ফোন দিতেছি, একদিন ধাপ করে না কলটা ঢুকছে। ঢোকার পরে আমার শাশুড়ি ফোনটা ধরছে, ধইরা আমার শাশুড়ি কান্না করতেছে। কি হয়েছে, আপনি কান্না করেন কেন? আপনার মেয়ে তো মারা গেছে বহু বছর আগে, এখন কেন কান্না করেন? বাবারে আমারে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে বাড়ি ফিরে যেতে দাও, আমাদেরকে বাড়ি যেতে দাও, তুমি বাবা আমাদেরকে মাফ করে দাও, তোমার টাকা আমরা খাইনি। আচ্ছা আমার টাকার দরকার নাই গো মা, আমি টাকা চাই না, কিন্তু সঠিক ঘটনাটা জানতে চাই যে ঘটনাটা কি ঘটছিল মূলত, ওইটা আপনি আমারে বলেন। আমার টাকা দিতে হবে না, আমি টাকা চাই না, লাগলে আমি আপনাদেরকে আরও দিব, বলেন। তখন আমার শাশুড়ি বলে বাজান রে শোনো, আসলে মূলত আমার মেয়ে নৌরিন, তার তো আমরা বিয়ে শাদী দেই নেই, তার যা ঝামেলা ছিল, সে তোমার শ্বশুরের সাথে রাগ করে সে বিষ খেয়ে মারা গেছে। এখন সে যখন মারা গেছে, হঠাৎ করে তোমার শ্বশুরে তখন আমারে বলতেছে মেয়ে তো নৌরিন মারা গেছে, আমরা সবারই বলবো অরিন মারা গেছে, কারণ অরিনের স্বামী তো অরিনের কাছে অনেক টাকা পাবে, আমাদের তো সেই টাকা দেওয়া লাগবে, আমাদের সেই টাকা দিতে হবে। এই কথা বললে এখন আমরা এটা চালাই দিব যে নৌরিন মারা নেই, অরিন মরছে, আমরা এটা বলবো। তখনই তারা গিয়ে অরিনকে ধরছে যে অরিন, আজকে থেকে তুই নৌরিনের ভূমিকা অভিনয় করবি, আমরা সবাই বলবো যে তুই নৌরিন, অরিন মারা গেছে। তোমার শ্বশুর তখন বাবা এই কথা মানার পরে আমরা তখন করলাম কি যে এমনি আমরা এটা করছি, বাবারে তোমার টাকা আমরা দিয়ে দিব, আমাদেরকে একটু সময় দাও, আমাদেরকে বাড়ি ঘরে যাইতে দাও। আসলে মূলত তোমার বউ মরে নেই, আমার মেয়ে ছোটোটা মারা গেছে, নৌরিন মারা গেছে। তা আমি ভাই ও যখন সাগর পাড়ে দাঁড়ায় আমার দেখে বলতেছে তুমি এখানে, আমি তো তখনই বুঝে গেছি আমার শালি তো আমার কখনোই তুমি বলবে না। আর শালি আমার দেখলে নর্মালি বলবে যে ভাইয়া ভালো আছেন, মনির ভাই ভালো আছেন, বা ভাইয়া ভালো আছেন, ভাইয়া আপনি এখানে, এটা বলবে, কিন্তু তুমি এখানে এটা বলবে না, এটা আমার বউ। তখন আমি আমার শ্বশুর আমার টাকা দেন, শ্বশুর আমার বলে আমার বাড়ি চাইতে দাও, যে ঠিক আছে আপনি বাড়িতে আসেন। আমি আমার শ্বশুরে বাড়িতে আসতে দিলাম, যে ঠিক আছে আপাতত খোকনরে বললাম যে যেহেতু ওরা স্বীকার করছে তো একটু বন্ধ রাখ, এরপরে দেখি ওরা সামনের দিকে আর কতটুকু খেলতে পারে। এখন বাড়িতে আসার পরে আমার শ্বশুর আমারে 2 দাগে দিছে, জমি জমা বিক্রি করে। এক দাগে আপনার 8 লাখ টাকা দিছে, আরেক দাগে আপনার 10 লাখ টাকা দিছে, তাহলে টোটাল 18 লাখ টাকা আমার শ্বশুর আমাকে দিছে। এবং বাকি টাকাও উনি দিয়ে দিবে, উনি জমি বিক্রি করার জন্য ট্রাই করতেছে, জমি বিক্রি করতে পারলে উনি বাকি টাকাও দিয়ে দিবে, আমাকে এগুলো বলতেছে। তাই আমি বললাম যে ঠিক আছে আপনি আমার জমি বিক্রি করেন, বাকি টাকা আমার দিয়ে দেন, উনি দিয়ে দিবে, আমার বলছে আমি দিয়ে দিব। 18 লাখ টাকা দিয়ে দিছে 50 লাখ টাকা থেকে, মানে ওদের জন্য আমার দাবি ডিমেন্ড হচ্ছে 50 লাখ, বাকি টাকা দিবে। তো এরই মাঝে কিছুদিন পরে, এই ঘটনার কিছুদিন পরে আবার এখানে আরেকটা কথা বলে রাখি, ওর বাবা মা বলতেছে কি, মানে অরিনের বাবা মা বলতেছে যে মূলত অরিন নাকি আমাদের টাকাগুলো নিয়ে গেছে। অরিন এই যে জমি বিক্রি করছে, জমি বিক্রি করে ও আরেক ছেলেকে বিয়ে করে ফেলছে, ওই ছেলেকে বিয়ে করে ওই ছেলেকে সব টাকা দিয়ে দিছে, ওই ছেলের ব্যবসা বাণিজ্য ধরাই দিছে, ওই ছেলের ব্যবসা বাণিজ্য করাইতেছে, গার্মেন্টস লাইনে নাকি ছেলে কোন ব্যবসা করে ওই ছেলের সব টাকা দিয়ে দিয়েছে, ওর বাপ মায়ের কোনো টাকা দেয় না। এটা হচ্ছে মানে অরিনের বাবা মায়ের কথা। আপনার কিছুদিন আগে অরিন আমার নাম্বারে কল দিয়ে বলতেছে যে আমি বললাম তুমি এরকম করে চিটিং করলা তোমার বাপ মায়ের সঙ্গে, আর তোমার বাবা এখন জমি বিক্রি করে আমার টাকা দেয়। ও বলে দিব না, আমার বাপে টাকা নিয়ে গেছে তো তোমারে দিব না।
আমি বললাম আমি তো শুনলাম জমি বিক্রি করে নাকি তুমি টাকা নিয়ে যে ছেলের বিয়ে করছো তার সঙ্গে তারে দিয়ে দিচ্ছ। ও বলে কে বলছে আমি বিয়ে করছি? আমি বিয়ে করি নাই। আমি বললাম তা বিয়ে যদি না করো ওই ছেলের সঙ্গে তোমার কক্সবাজার দেখলাম ওইটা কি? বলে ওর সঙ্গে আমার প্রেম, কিন্তু ব্রেকআপ হয়ে গেছে, আমরা এখন একসঙ্গে থাকি না। আমি বললাম ও আচ্ছা, প্রেম করলে কি কক্সবাজার যাওয়া যায় বয়ফ্রেন্ডের সঙ্গে? ও বলে তুমি বুঝবা কি, তুমি তার এসব বুঝো না। হ্যাঁ বললাম আসলেই বলছো, আমি বুঝি না। তোমার বাপ তুমি তোমার মা কি পরিমাণের চালাক তোমরা হইতে পারো, মরে গেল নৌরিন বানাই দিলা ওরিন। ও যখন বলে যে আমার বাপ এগুলো করছে, আমি করিনি। আমার বোন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাপা এসে আমার জড়াই ধরে বলতেছে সবার কাছে বলবো যে তুই মারা গেছস, নাহলে তোর জামাই টাকা আমরা দেওয়া লাগবে, আমরা টাকা কই পাবো। আর তুমি জমি বিক্রির টাকা পুরো আমার বাপে নিয়ে গেছে, বাপে বলে মেয়ে নিয়ে গেছে, মেয়ে বলে বাপে নিয়ে গেছে। যাই হোক, এগুলোর মধ্যে দিয়ে এখন ইদানিং যে ঘটনা ঘটতেছে ভাই, অরিনা আমার প্রতিদিনে ফোন দিতেছে, ফোন দিয়ে কান্নাকাটি করতেছে এবং মানে ইমোশনালি আমার ব্ল্যাকমেল করতেছে যে আমার বাপা এটা করছে, আমার বাপা এটা করছে, আমি কিছু করি নাই, তুমি আমারে নিয়ে যাও, আমার বাংলাদেশে ভাল লাগে না, আমি যা করার করছি, আমি সব কিছু তোমার কাছে ক্ষমা চাই, আমি সব কিছু তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই, তুমি আমারে তোমার বউ হিসাবে মেনে নাও এবং তুমি যত দ্রুত পারো আমার বিদেশে নিয়ে যাও অথবা তুমি দেশে চলে আসো, আমি কোরআন শরীফ মাথায় নিব, আমি ভালো হয়ে যাব। আমি তখন বললাম তা তোমার কাছে যে আমি টাকা পাবো তোমার বাবার কাছে, এই টাকা মাইর দেওয়ার জন্য বলতেছ? ও বলে আমার কোরআন মাথায় দাও, আমার বাবা থেকে তুমি টাকা নাও, সমস্যা নাই, আমার বাবা তোমার টাকা দিয়ে দেবে। কিন্তু আমি আসলে মানুষ বুঝতে পারিনি, আমি অপরাধ করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি চরম অপরাধ করছি, এর থেকে বড় অপরাধ আর হতে পারে না, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে হাতে পায়ে ধরে মাপ চাই, তুমি আপাতত মানে আমাকে মাফ করে দাও এবং মাফ করে দিয়ে তুমি আমাকে হচ্ছে তোমার সঙ্গে রাখো, তোমার সঙ্গে সংসার করতে চাই, আমি তোমার জীবনে ফিরতে চাই। এবং প্রতিটা মুহূর্তে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে এবং লাস্ট পর্যন্ত সে আমারে বলতেছে কিছুদিন আগে যে আমি আপন নামের একটা ছেলের গল্প শুনি, উনি মানুষের জীবনের গল্প প্রচার করে, আমি ওনার কাছে আমার সব কষ্টের কথাগুলো বলবো। এখন আমি বলবো না তুমি বলবা, তুমি যদি বলো আমি বলবো, আর তুমি যদি বলো না তুমি বলবা, তাহলে তুমি বলো, ওনার কাছে তুমি পরামর্শ চাও। অন্তত উনি যদি বলে তুমি আমাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য, তাহলে তুমি আমাকে নিও, তুমি ওনাকে বলো, তুমি তোমার গল্পটা ওনাকে বলো। তো তারপরে আমি আপনাকে খুঁজে পাইলাম ইউটিউবে, সেখান থেকে ইমেল করলাম, আমার গল্পটা পাঠালাম। আমার বউ তো বলে আপনি নাকি বলবেন আমার বউকে নিয়ে আমি এবার সংসার করার জন্য, আপনার কি মনে হয় আমার এই বউকে ফিরিয়ে নেওয়া কি আমার ঠিক হবে? একটা পরামর্শ দিবেন, আর আমার গল্পটা রেকর্ড করলে খুশি হব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে। চট্টগ্রামের ভাই, কাতার প্রবাসী, স্টিল নাও উনি এখনও কাতারে আছে, কাতার প্রবাসী মোহাম্মদ মনির হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। এক মন দুধ নয়, এক গ্যালান দুধের মধ্যেও যদি এক ফোঁটা চনা পরে দুধ নষ্ট হয়ে যায়। কোন এক মাওলানা বলেছিল যে হুতুম পেঁচা একটাই যথেষ্ট। দেখেন, আপনার সংসারটা বড় সুখের সংসার। ছোটবেলায় মাকে নিয়ে, বাবাকে নিয়ে, ভাই বন্ধুকে নিয়ে খুব কষ্ট করে বড় করেছে তারা আপনাকে। বড় হবার পরে বউ নামের এক ডাইনি যদি আপনার সংসারে চলে আসে, মারে মা ডাকতে পারবেন না, বাবারে বাবা ডাকতে পারবেন না, জীবন পুরো দোজক বানিয়ে দিবে। এই জন্য অনেকে বলে যে পৃথিবীতে মানুষ দুই ধরনের, এক হচ্ছে জীবিত, আরেক হচ্ছে বিবাহিত। আই এম সারপ্রাইজ, আজকাল প্রত্যেকটা মেয়ে স্বামীর সংসারে আসার সঙ্গে সঙ্গে কেন জানি স্বামীকে নিজের প্রপার্টি বানিয়ে ফেলে। আমি সেই বোনদেরকে ধিক্কার জানাই। আমি বলি যে আপনারও ভাই আছে, আপনারও মা আছে। যাই হোক, মনির সাহেব তার পুরোটা গল্প আমাকে লিখে পাঠিয়েছেন। মজার বিষয় হচ্ছে কি জানেন, ওনার বউ আমাকে বেশ কয়েকদিন ধরে ইমেল করতেছে, অরিন আমাকে বেশ কয়েকদিন ধরে ইমেল করতেছে এবং গল্পটা আমাকে ম্যাডাম অরিন উনি আমাকে পুরোটা প্রায় আমাকে অনেকটা উনিই জানায় রাখছে। এবং ওনার হাজব্যান্ডের কথা কিন্তু একই, ওনাদের কথা কিন্তু পার্থক্য না। আর উনি বলতেছে যে উনি ভালো হয়ে যাবে, আমি যেন তার হাজব্যান্ডকে, যদি আমাকে তার হাজব্যান্ড পুরোটা গল্প পাঠায়, আমি যেন তার হাজব্যান্ডকে অ্যাডভাইস করি। এবং তিনি আমাকে নাম্বারও দিয়েছে তার হাজব্যান্ডের, যাতে তার হাজব্যান্ডকে আমি ফোন করে বলি তাকে অ্যাকসেপ্ট করার জন্য, তাকে নিয়ে আবার সংসার করার জন্য। কি মনে হয় আপনাদের? মনির সাহেব কি অরিনকে আবারও মেনে নিবে? আমি কিছু বলবো না, আপনাদের উপরে মতামত ছেড়ে দিলাম। অবশ্যই কমেন্ট বক্সে আজকের এই মতামতটা লিখে যাবেন যে অরিন মনিরের কাছে যেতে চায়, মনির তাকে গ্রহণ করবে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।